হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ভাইয়া, আমি আপনার বাচ্চার আম্মু হতে চাই। কি? বলছি, আমি আপনার বাচ্চার মা হতে চাই। তোমাকে এসব কথা কে শিখিয়েছে? তার আগে বলেন, আমার পেটের ওপর তিলটা সুন্দর না ভাইয়া? মায়ের খেতে চাও তুমি? ভাইয়া, আমি বলছি আমার পেটের ওপর তিলটা সুন্দর না? সুন্দর আছে তো। এখন বলেন, এই তিলটা এত ছোট কেন? তুমি পিচ্চি একটা মেয়ে, এজন্য এটা ছোট। আচ্ছা, তোমাকে এসব কথা আমাকে বলতে কে বলেছে? উম আমাকে আবার কে বলবে? আমি আপনার বাচ্চার মা হতে চাই ব্যাস। এখন কিন্তু সত্যি সত্যি মারবো তোমাকে। ভাইয়া, আমার না একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে বলো? আমার পেটের ওপর তিলটা ব্যথা করছে, আপনি একটু হাত দিয়ে দেখবেন? এই পিচ্চি, তোমাকে তো আমি... ভাইয়া, আমি কিন্তু মরে গেলাম, খুব ব্যথা করছে, একটু হাত দিয়ে দেখেন না। কি আর করবো, পিচ্চি একটা মেয়ে এখন কথা না শুনলে কান্না করবে। ওর পেটের উপর হাত দিতেই পিচ্চি চিৎকার দিয়ে বললো, ইয়াম, আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কি মজা, কি মজা, আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কি বলো ফারিয়া সব? হুম, আমি কি বলি মানে, আমি এখন আপনার বাচ্চার মা, আমার পেটে আপনার বাচ্চা। ক্লাস 3-তে পড়ে এই মেয়ে, এখনো এত কিছু বোঝে না। আর সব কি বলছে? ভাইয়া, আপনাকে আমার বাচ্চার বাবা বলে ডাকবে। চুপ করে এখানে বস বলছি। না, আমি চুপ করব না, আমি সবাইকে বলবো আমার পেটে আপনার বাচ্চা। তোমাকে চুপ করতে বলছি না ফারিয়া, চুপচাপ এখানে বসো। আচ্ছা, বসলাম, এখন বলেন। তোমাকে এসব কে বলতে বলেছে? আমাকে কেউ কিছু বলে নেই, আমি সবকিছু জানি। কে বলেছে যদি বলো, তাহলে একটা চকলেট দেবো। একটা চকলেট দিয়ে আমি কি করব? আমি বলবো না মানে বলবো না। আচ্ছা, 2টা চকলেট দেবো। উম আমার বলতে টেকা পড়েছে। আচ্ছা, 5টা চকলেট দেবো, ঠিক আছে? তাহলে বলবো। হুম। এখন বলো এসব কে বলেছে? সেদিন আপু দুলা ভাইয়ের সাথে কথা বলছিল, তখন আমি শুনেছি। আপু দুলা ভাইকে বলছিল অনেকদিন হলো, এখন আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার। দুলা ভাই বলল আচ্ছা ঠিক আছে, তবে আমরা কিন্তু মেয়ে নিব। দুলা ভাই ফোন কেটে দেওয়ার পর আপু পেটে হাত দিয়ে হাসতে হাসতে বলল, আবার আমার একটা ছোট্ট সোনামণি হবে। আর তখন আমি বুঝে গেছি বাচ্চা কিভাবে হয়। পেটের ওপর হাত দিলেই বাচ্চা হয়, বুঝলেন? আপনি তো জানেন ভাইয়া, আমার অনেক বুদ্ধি, এজন্য আপনি আমার পেটে হাত দিয়েছেন, আমি বাচ্চার মা হয়ে গেছি। কি মজা, কি মজা। তুমি অনেক ছোট তো, এসব তুমি বুঝবা না, বুঝলে? পরে লাফ দিয়ে বিছানা থেকে নেমে চিৎকার দিয়ে বললো, ও আপু, ও আম্মু, তোমরা কোথায়? দেখে যাও, আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি, আমার মিষ্টি লাগবে, সবাইকে আজকে মিষ্টি খাওয়াতে হবে। ফারিয়া বোন আমার এমন করে না, এমন করলে আমার মান সম্মান থাকবে না। আপনি আমাকে প্রেগনেন্ট করেছেন, আমি সবাইকে বলবো না। এটা বলতে না বলতেই ফারিয়ার আম্মু আর ওর বড় বোন চলে আসলো। ফারিয়ার আম্মু এসেই বললো, কি হয়েছে রে মা? এভাবে চেঁচামেচি করছিস কেন? ফারিয়া জোরে চিৎকার দিয়ে বললো, আম্মু, আমি ভাইয়ার বাচ্চার মা হয়ে গেছি। দাঁড়াও আম্মু, আমি দোকান থেকে মিষ্টি নিয়ে আসি। এই কথা বলেই ফারিয়া দৌড়ে বাস থেকে বের হয়ে গেল। ফারিয়ার বড় বোন বলল, কি বলে ফারিয়া এসব স্যার? কি বলে মানে? সব দোষ আপনার। ও কেমন পাক নামে আপনি জানেন না আপু? দুলাভাইয়ের সাথে কি সব কথা বলেছেন আপনি? আর ফারিয়া সব শুনে এখন আমার উপর প্রয়োগ করছে। আপু আমার কথা শুনে হাসি দিয়ে বলল, কি হয়েছে বলেন তো আগে শুনি। আমি এক এক করে সবকিছু বললাম। সব শুনে আপু রান্ডে হাসতে হাসতে বলল, বাবা, ভালোই তো হয়েছে দেখি। আপু মজা নিচ্ছেন না আমার সাথে? মজা নিলাম কই, আপনি আমার বোনের জামাই হতে যাচ্ছেন। আপু ভালো হবে না কিন্তু বলে দিলাম। আচ্ছা স্যার, এত রাগ করবেন না, ওকে আমি বুঝিয়ে বললেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কচু হবে। আপনার বোন কতটা পাক না জানেন? ওকে যখন পড়াই তখন মনে হয় ওকে আমি পড়াতে আসি নাই, ও আমাকে উল্টা পড়ায়। এতটা দুষ্টু আপনার বোন। মার দিতে পারেন না স্যার?
আমার মাথায় চুল ছিঁড়ে আপনার বোন টাকলা করে দিয়েছে। না জানি বিয়ে করতে পারি কিনা, উপরওয়ালাই জানে। বিয়ে করতে না পারলে আমার বোনকে বিয়ে দিব। আপু এখন কিন্তু খুব খারাপ হচ্ছে। হঠাৎ দেখে ফারিয়া ভেতরে আসলো, তবে ওর মুখটা একটু কালো হয়ে আছে। ওর বড় বোন ওকে বললো, কি রে ফারিয়া, তোর আবার কি হয়েছে? মুখটা এমন করে কালো করে আছিস কেন? আপু, দোকানদার আমাকে বললো বাচ্চা নিতে হলে নাকি বিয়ে করতে হয়। তুমি তো দুলাভাইকে বিয়ে করেছো, কিন্তু আমি তো ভাইয়াকে বিয়ে করি নাই। তাহলে আমি বাচ্চার মা হব কিভাবে? মনে মনে বললাম, না জানি এখন আবার এই পিচ্চি মেয়ে কি করে। ওকে পড়িয়ে আমার 12টার থেকে 13টা বেজে যায়। আমি এবার বললাম, ফারিয়া তুমি আগে বড় হও কেমন, পরে বিয়ে করবে না। এখন পড়াশোনা করতে হবে, বুঝলে? আর তোমার আপু তো বোকা। আমার আপুকে বোকা বলবেন না, নইলে আমি কিন্তু আপনার মাথা ফাটাবো। আচ্ছা সরি, হয়েছে এখন। আপু শুন না, তুই ভাইয়াকে ধরে রাখ, আমি দোকান থেকে একটা কাজী নিয়ে আসি, ভাইয়াকে বিয়ে করব। কি বলো পিচ্ছি সব? কি বলি মানে, আমি আজকেই আপনাকে বিয়ে করে আপনার বাচ্চার মা হব। আপনি কিন্তু যাবেন না ভাইয়া। না, আজকে থেকে তোমাকে আর পড়াবো না, আমার মাথা খেয়েই ফেলেছো। আমি গেলাম। আপু তুই কিন্তু ভাইয়াকে ধরে রাখ, নইলে আমি কিন্তু কান্না করব। ফারিয়ার কথা শুনে আপু আমার দিকে আসতে লাগলো। আপু ভালো হবে না কিন্তু, বলে দিলাম। আমার বোন বলেছে, বুঝলেন স্যার, ওর কথা শুনতে তো হবেই। দিলাম এক দৌড়। আপু আমাকে ধরতে গিয়ে আমার লুঙ্গি নিল খুলে, আর আমি দৌড়। পেছন থেকে আপু চিৎকার দিয়ে বললো, স্যার, আপনার লুঙ্গিটা তো নিয়ে যান। কিসের লুঙ্গি, আগে মান সম্মান বাঁচাই। এই মেয়েটা পিচ্ছি হয়ে কি হবে, খুব ডেঞ্জারাস মেয়ে। রাস্তা দিয়ে দৌড়েছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে বললাম, আগে নিজের জীবন বাঁচাই, পরে অন্য কিছু। বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই আমার আপুর বান্ধবীদের বোন এসে দরজা খুলে দিল। ও আমাকে দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আপু দৌড়ে এসে বলল, কি রে লাদেন, তোর লুঙ্গি কই? আপুর ওড়না নিয়ে ওটা পেঁচিয়ে বললাম, আর বলিস না, মান সম্মান যা আছে সবটা চলে গেল। কিন্তু মিতু এভাবে পড়ে আছে কেন? আমি কি জানি, তুই গিয়ে জিজ্ঞেস কর। মৃদুকে পানি দিয়ে জ্ঞান ফেরাতেই আমার দিকে তাকিয়ে বলল, আপু, তোমার ভাইয়ের মান সম্মান কিছুই নাই, আমার সামনে ছোট ছোট জিনিস পড়ে। এই মেয়ে দিব কিন্তু একটা মাথায়, চুপ থাকতে পারিস না? দেখেন আপু, ও আমাকে বকা দেয়। আপু আমার দিকে তাকিয়ে বলল, সোনা ভাই আমার, কি হয়েছে বল। আমি মগ থেকে একটু পানি নিয়ে চোখে দিয়ে কান্নার ভাব নিয়ে বললাম, আপু তোর ভাইয়ের মান সম্মান সব শেষ আজকে। রাস্তায় আজকে এই অবস্থায় দৌড়ে আসতে হলো। বজ্জাত মেয়ে একটা, পিচ্ছে হলে কি হবে, মনে হয় সব বোঝে। আচ্ছা ভাই, তোর কি হয়েছে বল তো আগে। ফারিয়ার বিষয়ে আমি আপুকে সব বললাম। সব শুনে আপু ওর মতো হাসতে হাসতে বলল, তোরে কি বলবো ভাই, পিচ্চি একটা মেয়ের সাথে তুই পারিস না। আজকে যদি ও সুযোগ পেত, হতো তোরে। বইন তোর পায়ে পড়ি, আর সব বলিস না। আচ্ছা যা গোসল করে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। এই কথা বলে আপু কিচেনে চলে গেল। মিতু আমার দিকে তাকিয়ে ওটা একটা কামড় দিয়ে বলল, ইস, তোমাকে না আজকে অনেক হ্যান্ডসাম লাগছে গো। হবে কি ওইসব? এই মেয়ে ওইসব মানে? ওই আর কি, চলো না। এই আমার কাছে আসবেন না। শোনো, একটা কথা বলি। কি? তোমার সব কিছু এত বড় বড় কেন? বিড়ালের দুধ 3 বেলা খাবা, তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, বুঝলে? বজ্জাত মেয়ে, চুপ কর, নইলে তোর মাথার চুল ছিঁড়ে দেবো কিন্তু। তাই নাকি? আসেন তো ছেড়ে। তোর থাক তুই। আমি কিন্তু কলিকাতার হারবাল এনে দিব আপনাকে। তোর হারবাল তুই খাজা। আমি আমার রুমে চলে গেলাম। বাসার আসলে এই মেয়ে অনেক প্যারা দেয়, আর কোচিং পড়াতে গেলে ফারিয়া। যাই হোক, এতক্ষণ বক বক খুব করলাম। মান সম্মান যা আছে সব মনে হয় আজকে গেছে। এবার না হয় পরিচয়টা একটু দিয়ে নেই। আমাকে তো সবাই চেনেন। আর কিছুক্ষণ আগে যাদের সাথে কথা হয়েছে, একজন আমার বড় বোন। আপুর বিয়ে হয়ে গেছে, দুলাভাইয়ের সাথে এখানেই থাকে। আর আমার দুলাভাইয়ের নিজের বাসা এটা। আমি পড়াশোনা করার জন্য এখানে আসছি। আর মিতু হলো আপুর বান্ধবীর বোন, ও পড়াশোনা করার জন্য এখানে আসছে। তবে আমার জুনিয়র। আপুর বান্ধবীর শহরে কেউ থাকে না তো, এজন্য ওকে আমার বোনের কাছেই দিয়ে গেছে। আর আমার পরিবারের সবাই গ্রামে থাকে। ফারিয়া আমার ছাত্রী, তাও আবার 1 মাসের। থাক, আর কিছু বলবো না, সাথে থাকেন সব জানতে পারবেন। গোসল শেষ করে রুম থেকে বের হলাম। বের হয়ে টেবিলে গিয়ে বসতেই আপু খাবার দিতে লাগলো। মিতু আমার পাশে বসে বলল, কি মিস্টার, কি খান? গু খাই, খাবি তুই? ওয়াক, থু থু। মিতু খাবার রেখে বমি করতে করতে শেষ। আমি মিতুকে বললাম, উনি বুঝি হাগু করেন না, বলতেই বমি করছেন, ভালো মানুষ।
আমি তো হাগু করি, সাথে আবার ভাত খাই, একসাথে দুই কাজ। কি কজ আপু, সময় বাঁচে না রে? মিতু চিৎকার দিয়ে বলল, আপু, তোমার ভাইকে বলো চুপ করতে, নইলে আমি কিন্তু ওর মাথা ফাটাবো। সাধু মানুষ। আপু আমাকে ধমক দিয়ে বলল, লাদেন, কি বলিস এখন? খাবারের সময় এসব বলতে নেই। আমি এই খাবারের থালাটা হাতে নিয়ে মিতুর সামনে গিয়ে বললাম, মিতু জানো মানুষের হাগু কত প্রকার? এগুলো দুই প্রকার, একটা হলো নর্মাল আর একটা কঠিন। এখন তুমি বলো, তোমার কি কঠিন হয়? তাহলে তুমি ভাত না খেয়ে পানি খাবে, বুঝলে? তাহলে সুন্দর হবে। আর ওয়াশরুমে গিয়ে ভাত খাবে, তাহলে একটা সুঘ্রাণ হবে, বুঝলে? আমার কথা শুনে মিতু আবার বেহুশ। আপু ঝাড়ু দিয়ে আমার পিঠে মারতে মারতে বলল, শয়তান ছেলে, চুপ কর একটু। আগে ওর মাথায় পানি দে আপু। মিতুকে পানি দিয়ে জ্ঞান ফেরাতেই আমি বললাম, তুমি কি হাগু নিয়ে খুব চিন্তিত, এই জন্য বারবার বেহুশ হয়ে যাচ্ছ? চিন্তার কোনো কারণ নেই, প্রতিদিন 1 কেজি করে মূলা খাবে আর কলিকাতা হারবাল, তাহলে সবকিছুর সমাধান হয়ে যাবে। মিতু এবার রেগে বলল, লাদেনের বাচ্চা, তোরে তো আমি খাইছি। মিতু আমার চুল ধরে টানতে লাগলো আর আপু ঝাড়ু দিয়ে মারতে লাগলো। ইস, দুইজন মিলে কি মাইরটাই না দিল। সবকিছু শেষে আপু বলল, এখন কোনো কথা নয়, চুপচাপ বসে খা বলছি। মিতু ইশারা দিয়ে বলছে, আর একবার যদি এইসব বলিস না, তখন খবর আছে লাদেন, এই বলে দিলাম। না, এবার আর কিছু বলা যাবে না, চুপচাপ খাই আগে। হঠাৎ করে দরজা খুলে ফাড়ি আর ওর বোন ভেতরে প্রবেশ করলো। ওদের দেখে আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেল। মিতু আমার দিকে তাকিয়ে বলল, কি রে, খাস না কেন? তোর খাওয়া তুই খা, আমাকে বিরক্ত করিস না তো। মিতু আমার ধমক শুনে চুপ হয়ে গেল। ফাড়ি এসে আমার দিকে একবার তাকিয়ে বলল, কি করেন স্যার? ও মা, আমাকে আবার স্যার বলছো? ভাইয়া রেখে কি ব্যাপার ফাড়িয়া? আপনি আমাকে পড়ান, আপনাকে স্যার বলবো না তো ভাইয়া বলবো? আচ্ছা ঠিক আছে, এখন বসো, আমাদের সাথে ভাত খাও। ফাড়িয়া লাফ দিয়ে একেবারে টেবিলের উপরে উঠে গেল। এটা দেখে আমি বললাম, কি ব্যাপার ফাড়িয়া, এভাবে টেবিলের উপর ওঠার মানে কি? কলকাতার ছুরিটা হাতে নিয়ে ফাড়িয়া বলল, এখানে আমি আপনাকে বিয়ে করতে এসেছি। কি? কি না স্যারজি? ফাড়িয়া বোনের দিকে তাকিয়ে বললাম, আপনার বোন কি শুরু করেছে? আমাকে বলেন কেন? আপনার ছাত্রী, আপনি বুঝান। ওকে এখানে নিয়ে আসার জন্য পাগলামো করছিল, এজন্য নিয়ে আসলাম। এখন আপনি সামলান। ফাড়িয়া মুখ বাঁকিয়ে বলল, সবাই এখন চুপ, আমি কিছু বলবো। ফারিয়া, স্যারের সামনে কিন্তু বেয়াদবি করতে নেই। ফাড়িয়া আমার গলায় চাকু ধরে বলল, নড়াচড়া করলে কিন্তু বসিয়ে দিব ভাইয়া। আমি আজকে আপনাকে বিয়ে করব এটাই জানি। কাজীও নিয়ে এসেছি। কই কাজী? এটা বলতেই মুরুব্বি একটা লোক ভিতরে ঢুকলো। মনে মনে বললাম, আজকে আমি শেষ। এই মেয়ে আসলেই পাগল। আমি আপুর দিকে তাকে বললাম, বোন, তোর ভাইকে তুই বাঁচা, নইলে আজকে সবকিছু শেষ হয়ে যাবে। আমার বোন উল্টা হাসতে হাসতে বলল, তোমরা সবাই বসো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করছি। আর লাদেন, বিয়েটা করে নে, যদিও মেয়েটা পিচ্ছি, তাও ভালো। এই কথা বলে আপু কিচেনে চলে গেল। আমি এবার মিতুর দিকে তাকে বললাম, মিতু তুই আমাকে বাঁচা, তুই না আমার ভালো বান্ধবী? তুমি কে গো বাছাধন? তোমাকে আমি চিনি না। এভাবে বলতে পারলি? তোমাকে আমি চিনি না, আবার বোধ হয় চিনি। মনে রাখিস। মিতু হাসতে হাসতে বলল, আমার সাথে কি করছিলি মনে আছে? এখন মজা বুঝ। ফারিয়া বলল, স্যার, আমার কিন্তু দেরি হচ্ছে। ফারিয়া, বোন আমার এমন করে না, তোমাকে আমি চকলেট কিনে খাওয়াবো। চকলেট দিয়ে কি করব? আমার তো বাচ্চার মা হতে হবে। এখন তাড়াতাড়ি কাজী যা বলবে তাই বলেন। আমার না খুব জোরে 2 নম্বর পেয়েছে, আমি একটু যাই। আগে আমাকে ফাঁকি দিয়ে চলে আসছিলেন, মনে আছে? এখন আবার মিথ্যা বলতে চান? আচ্ছা, ছুরি সরাবে না তো ঠিক আছে, আমি কিন্তু ছেড়ে দিলাম। ওয়াক্থু, আপনি এত বিশ্রী যান তাড়াতাড়ি। আমি সুযোগ পেতেই ওয়াশরুমের উদ্দেশ্যে দৌড় দিলাম। ওয়াশরুমের ভিতরে গিয়ে চিন্তা করছি কিভাবে ওই মেয়ের হাত থেকে রেহাই পাওয়া যায়। ও হ্যাঁ, আইডিয়া। কোনো মতে কোমর থেকে হাতটা একটু ভালো করে ডুবে নিলাম। থু, আমার তো ঘৃণা হচ্ছে গন্ধে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে আবার ফারিয়ার সামনে চলে গেলাম। আমি যেতেই মিতু বলল, কি রে, কিছু তো একটা গন্ধ করছে। কি গন্ধ করে? আমি আমার হাতটা মিতুর মুখে চেপে ধরে বললাম, নে গু খা, তোর না খাওয়ার খুব ইচ্ছা, খা, ভালো করে খা। মিতুর মুখে একটা আঙুল ঢুকিয়ে দিলাম। মিতু ওয়াক থুতু করে দৌড় দিল। ও মুখে পানি দিচ্ছে আর বমি করছে। এবার আমি ফারিয়ার হাতে হাত রেখে বললাম, কি খবর ফারিয়া? স্যার, আপনি আমার হাত ছাড়েন, আপনার হাতে লেগে আছে।
আমি ফারিয়ার মুখে বুড়ো আঙুল দিয়ে বললাম, নাও, তোমার না চকলেট খাওয়ার খুব ইচ্ছে, খাও। ফারিয়া গন্ধ সহ্য করতে না পেরে মুখে কাপড় দিয়ে দৌড়। ফারিয়া আমাকে না বিয়ে করবে? আপনি ভালো না স্যার, আপনি গিদোর একটা ছেলে, আপনাকে বিয়ে করব না। কেন ফারিয়া, তোমার না আমাকে বিয়ে করার খুব ইচ্ছে, আসো বিয়ে করি। বাকি জীবনেও না, আপনি আমাকে খাইয়ে দিয়েছেন। ফারিয়া ওর বোনকে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমি মিতুর দিকে তাকে বললাম, মিতু তোর কি হয়েছে, বমি করছিস কেন? তোর মাথা ফাটাবো আমি। আমার সাথে তুই কথা বলবি না। মিতু তোর মুখের ভেতরে হলুদ কি যেন একটা লেগে আছে। মিতু চিৎকার দিয়ে বলল, আমি তোরে ছাড়বো না, মনে রাখিস আমার সাথে মজা করিস। এই কথা বলে মিতু ওয়াশরুমে চলে গেল। আপু হাসতে হাসতে আমার কাছে এসে পানির মগ দিয়ে বলল, যা হাত ধুয়ে আয়, তুই পারিসও ভাই। আমি হাত ধুয়ে আপুর সামনে গিয়ে বললাম, কেন পারবো না বলতো, তুই তো জানিস আমি কেমন। হয়েছে ভাই, তোর আর কিচ্ছু বলতে হবে না। আপু শোন না, বল। অনেকদিনের ইচ্ছা আমি একটা বিয়ে করব, আমার জন্য একটা বউ দেখ না। আপু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, সেই দিন তো দুধ খেয়েছিলি মনে হচ্ছে, আজকে আবার বিয়ের কথা কস। এভাবে বলতে পারলে আপু? তো আপনাকে কিভাবে বলবো বলেন? যখন একটা মেয়ে নিয়ে পালিয়ে আসবে তখন বুঝবি। তোর কাছে আবার কে মেয়ে বিয়ে দেবে রে? বিয়ে দেবে না তাই না, আমি তোর বেস্ট ফ্রেন্ডকে নিয়েই পালাবো, দেখিস বলে দিলাম। ও তাই নাকি? কিন্তু মিতু বলল মাঝে মাঝে নাকি তুই ভূতের ভয়ে প্যাম্পাস পরিস, আবার আমার বান্ধবীও কতটা ডেঞ্জারাস মেয়ে জানিস তো। আপু তুই শুধু আমাকে অপমান করিস, মাঝে মাঝে মনে হয় আমি তোর ভাই না তোর শত্রু। হঠাৎ পেছন থেকে মিতু চিৎকার দিয়ে বলল, লাদেনের বাচ্চা, আজকে তোরে আমি খাইছি। আমাকে আর পায়কে দিলাম এক দৌড়ে রুমে চলে গেলাম। রুমের দরজা লাগাতেই মিতু বাইরে থেকে চিৎকার দিয়ে বলল, সাহস থাকলে দরজা খুল। দরজা খুলবো কেন, যদি তোর সাহস থাকে ভেতরে আয়। তোরে আমার দেখার আছে। কোথায় দেখবি, উঠরে না নিচে? কুত্তা বিলাই, তোরে একবার শুধু পাই আমি। পাইলে কি গালে চুম্মা দিবি? তোরে তো আমি। কোলে নিবি? আচ্ছা নিস, আমার এতটাও ওজন না। মিতু কান্না করে বলল, আমার সাথে এটা তুই করতে পারলি? জানিস আমার কতটা খারাপ লাগছে। আরে বেড়ে কিছু হয় নাই, তুই চিকন মেয়ে না, আর সব গুমু খেলে কিছু হয় না, শক্তি বাড়ে। আমি বলি কি তুই প্রতিদিন একবার করে। চুপ করবি তুই? আচ্ছা যা, চুপ করলাম। বাইরে আর কোনো শব্দ শুনি নাই, হয়তো ও চলে গেছে। যাক এখন একটু ঘুমানো যায়। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো দরজার কটকট আওয়াজ শুনে। আমি দরজা খুলে দেখি দরজার সামনে মিতু দাঁড়িয়ে আছে। তাও আবার ও আজকে শাড়ি পরেছে। ওকে যে আজকে কতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। যাক আমার উপর নজর দিয়ে লাভ নেই। আমি ওকে দেখে না দেখার ভাব করে বিছানার উপর গিয়ে বসলাম। মিতু আমার পাশে দাঁড়িয়ে বলল, আমাকে কেমন লাগছে রে রাদেন? আমি একবার ওর দিকে তাকিয়ে বললাম, কেমন লাগলে তুই খুশি হবি বল? সত্যি বল না, আমাকে কেমন লাগছে? ওই বট গাছের নিচে একটা পেতনি থাকে না, ওর মতোই লাগছে। তুই এক কাজ করতে পারিস, পেতনির বান্ধবী হয়ে যা, আর দুইজন মিলে বট গাছে বাসা বেঁধে থাকবি। আর এখন তো মেয়েরা মেয়েই বিয়ে করে নিচ্ছে, তুই আর ওই পেতনি মিলে বিয়ে করে নিবি। আর যদি দরকার হয় তো আমাকে। লাদেন প্লিজ। মিতুর কথা শুনে আমি ওর দিকে তাইকে বললাম, আচ্ছা সরি, আর তোর মন খারাপ মনে হচ্ছে? না তেমন কিছু না, নে চকলেট খা। তোর মতলবটা কি বলতো? লাদেন, এটা তুই বলতে পারলি আমি না তোর বান্ধবী? না আমি চকলেট খাই না। হঠাৎ করে মিতু বাইরে গিয়ে আবার আমার রুমে আসলো, তবে ওর হাতে একটা গ্লাস। মিতু আমার সামনে গ্লাসটা ধরে বলল, নে আমি জুস খা, আমি নিজের হাতে বানিয়েছি। তুই আর যাই বলিস, আমি তোর হাতে জিনিস খাবো না। এভাবে বলতে পারলি লাদেন? আমি তোদের বাসায় থাকি দেখে আমাকে পর করে দিলি? দেখ আমি সেটা বলি নাই। তাহলে নে খা। আমি খাবো না মানে খাবো না। থাক, আমার আর এখানে কি আছে? যাদের আপু মনে করি তারা পর ভাবে। তুই আমার সাথে যদিও মজা করিস, আমি তোর সাথে মজা করব। তুই বল, আমি কি এতটা বাজে মেয়ে? আর সুন্দর করে সেজে আসলাম তোরে নিয়ে ঘুরবো বলে, আর তুই? ঘোড়ার কথা শুনে আমি মিতুর হাত থেকে গ্লাসটা নিয়ে সবটা খেয়ে বললাম, এবার খুশি? মিতু গ্লাসটা হাতে নিয়ে বলল, আয় বাহিরে আয়। মিতু আমার হাত ধরে বাইরে এনে বলল, দেখ তো আমাদের বাসার বিড়ালটা কি সুন্দর। সুন্দর হবে না, আমি এটাকে কিনে নিয়ে আসছি।
আচ্ছা, এই বিড়ালটা 2 নম্বর করে কোথায় রে? কোথায় আবার? বারান্দায় টবের উপর। কিন্তু আজকে তো ওর হাগু পেলাম না। কি জানি, আজকে মনে হয়। বলদিকেও থেমে গেলাম। মিতু জোরে চিৎকার দিয়ে বলল, ইয়াহু! তুই আমাকে গু খাওয়াইছিস না? আমি তোরে বিড়ালের গু খাওয়াইছি জুসের সাথে। এইবার মজা বুঝ। আমি দৌড়ে ওয়াশরুম থেকে সাবান নিয়ে মুখ ভালো করে পানি দিয়ে ধুতে লাগলাম। আর বমি করতে করতে শেষ। এক প্রকার আমার শরীর পুরোটাই হ্যাং হয়ে গেল। আমি কোনো মতে ওয়াশরুম থেকে বের হয়ে ফ্লোরে গিয়ে বসলাম। মিতু নাচতে নাচতে আমার সামনে এসে বলল, আচ্ছা লাদেন, স্বাদ কেমন লাগলো বল তো? পরে তো আমি। মিতু এক দৌড়ে রুমে চলে গেল। মনে মনে বললাম, এর প্রতিশোধ আমি নিব। বলে দিলাম, আমার সাথে মজা করিস মিতু, তোরা আমি দেখে নেব। মনের দুঃখে রুমে চলে গেলাম। আজকে মিতু আমার সাথে এটা করতে পারলো, ওরে আমি ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেবই বলে দিলাম। বিকেলে রুমে বসে আছি, এই মুহূর্তে দুলাভাইয়ের আওয়াজ শুনতে পেলাম। মনে মনে বললাম, এই তো সুযোগ, দুলাভাই এসেছে, আপু এখন বিজি থাকবে। আমি এই সুযোগে মিতুর রুমের সামনে চলে গেলাম। গিয়ে দেখি মিতু শুয়ে আছে। আমি ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। মিতু আমাকে দেখে ভয় পেয়ে বলল, লাদেন তুই এখানে? আমি ধমক দিয়ে বললাম, চুপ, কথা বলিস না, নাহলে তোর খবর আছে বলে দিলাম। আমার সাথে কি করেছিলি মনে আছে? কিন্তু ভয় পেয়ে বলল, দেখ লাদেন, দরজা খোল, আপু দেখলে। সেই ব্যবস্থা আমি করছি, দেখ। আমি আগে থেকেই আবুর লিপস্টিক নিয়ে এসেছিলাম। আমি মুখে, গালে, শরীরের কিছু জায়গায় লিপস্টিক দিয়ে শার্ট ছিঁড়ে চিৎকার দিয়ে বললাম, আপু তোরা কই আছো, আমাকে বাঁচা প্লিজ। মিতু আমার ইজ্জত নিয়ে নিল। আমার চিৎকার শুনে বাইরে থেকে আপু আওয়াজ করে বলল, ভাই, দরজা খোল, ভেতরে কি হয়েছে দেখতে দে। আর তুই ভেতরে কি করিস? আমি দরজা খুলে আপুর পিছনে দাঁড়িয়ে বললাম, দেখ আপু দেখ, কিন্তু আমার কি অবস্থা করেছে। ও আমাকে জোর করে রুমে নিয়ে আসছে। আর এনে আমার সাথে দুলাভাই আমার দিকে আড়াল চোখে তাকিয়ে বলল, তুমি একটা ছেলে, তোমাকে ও মেয়ে হয়ে তুলে নিয়ে আসবে এই রুমে? এই মিয়া কথা বলবেন না তো, ও আমাকে চাকুর ভয় দেখিয়ে এখানে নিয়ে আসছে। আপু এবার মিতুকে বলল, লাদেন যা বললো সব কি সত্যি মিতু? আপুর কথা শুনে মিতুর মুখে কোনো রিয়াকশন নেই। মনে মনে বললাম, কি ব্যাপার, মিতু কিছু বলছে না কেন? না, যা করার আমাকেই করতে হবে। আমি আবার চিৎকার দিয়ে বললাম, ও আপুরে, তোর ভাইয়ের সবকিছু শেষ করে দিয়েছে এই মেয়ে। আমার পেটে যে এখন বাচ্চা আসবে, এই বাচ্চার মা কে হবে? বাচ্চাটা আম্মু বলবে কাকে? এটা বুঝি অবৈধ বাচ্চা হয়ে গেল গো? বাচ্চার মা কে হবে গো? ও আপু গো। চুপ কর তুই, তোরে বলেছি ন্যাকা কান্না করতে। মিতু এবার আপুর সামনে এসে ফোন ধরে বলল, দেখেন আপনার ভাইয়ের পাগলামো, সব কিছু আমি ভিডিও করে রাখছি। এই রে, আজকে আবার গেলাম আমি, আর সম্মান থাকলো না আমার। ভিডিওটা দেখে দুলাভাই বলল, ধুর মিয়া, আমার শালা হয়েও মান সম্মান রাখলে না তুমি। অন্তত একটা চুমা তো দিতে ওর গালে, তাহলে না বলতাম আমার শালা ওর একটা কিস হলেও তো করছে। হ, আমি ওরে চুমা দিব। খেয়ে দিয়ে কাজ নেই আমার, ওরে চুমা দেওয়ার থেকে কুত্তার পুটকিরে চুমা দেওয়াই অনেক ভালো। অন্তত ওর মুখের গন্ধ থেকে ওই কুত্তার পাচার গন্ধই সুন্দর হবে। মিতু লাভ দিকে আমার সামনে এসে বলল, তোরে আমি খাইছি। আমি দুলাভাইয়ের পিছনে গিয়ে দাঁড়িয়ে বললাম, দেখেন আসছে আমাকে মারতে, মন চায় ওনার পানিতে চুবাই। আপু আমার দিকে তাকিয়ে বলল, তুই একটা ছেলে হয়ে মান সম্মান রাখলি না, একটা মেয়ে তোরে অপমান করলো। ছি লাদেন, ছি। আপু আর দুলাভাই কিছু বলবো না, চুপচাপ রুমে চলে গেল। মিতু হাসতে হাসতে বলল, কি কেমন দিলাম? আমাকে তো তুই চিনিস না। মনে রাখিস, তোরে আমার দেখার আছে। আয় তোর গালে একটা চুমা দেই। তোর গাল গন্ধ করে, দূরে গিয়ে মর। হুম, আসছে আমার সুঘ্রাণওয়ালা ব্যক্তি। হ্যাঁ, সুগন্ধ না তো কি, শুকে দেখ একটু। ধুর লাদেন, যা তুই। পাটা পাটা গন্ধ করে তোর শরীরে। আমি গিয়ে গোসল করব। বট কি তোরে, আমার দেখার আছে, মনে রাখিস। এই কথা বলে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে বের হতে দেখি দরজার সামনে দুলাভাই দাঁড়িয়ে আছি। দুলাভাই আমাকে বের হতে দেখে বলল, কি ব্যাপার, গোসল করতে কি এত দেরি হয়? পাক্কা 1 ঘন্টা সময় লাগছে গোসল করতে। ভিতরে কি করো এটাই তো বুঝি না। আপনি মিয়া আমার সাথে আর কথা বলবেন না, আপনি মানুষ ভালো না। কেন, আমি আবার কি করলাম? আপনি কি করেন নাই তাই বলেন। আপনার মতো ভালো মনের দুলাভাই মানুষ থাকলে এতক্ষণে আমার জন্য একটা বউ দেখতো। আর আপনি? বিয়ে করার এতই শখ নাকি? ডাক দিব তোমার বোনকে? না, আর ডাক দিতে হবে না, এই জন্যই তো বললাম আপনি মিয়া মানুষ ভালো না। লাদেন, এখানে কি করিস? আপুর কথা বলতে না বলতে আপু হাজির। আমি সামনে গিয়ে বললাম, এই তো আপু, দুলাভাইয়ের সাথে ভালো মন্দ কিছু আলাপ করলাম। আপু আমার হাত ধরে বলল, চল আমার রুমে।
আপুর রুমে যাওয়ার পর আপু বলল, লাদেন, আম্মুর সাথে কথা হয়েছিল তোর? না, রাতে কল দেবো। শোন ভাই, এভাবে আর কতদিন? একটা চাকরি বাকরি কর এখন। আর একটা বছর আপু, পরে চাকরি করব। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আম্মু বলল ইদানিং নাকি বাবার শরীরটা খারাপ যাচ্ছে। কই, আমাকে তো কিছু বলে নাই। তুই বাড়ির খবর রাখিস? যে তোরে বলবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না। এখন আমি রুমে গেলাম। লাদেন, একটা কথা শোন। বলো। না মানে, ও মা, আজকে থেকে আমার আপু আমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে। কাহিনী কি বলতো? আসলেই তুই মামা? ইয়াহু, আমি মামা হতে যাচ্ছি। তোমাকে আরো আগে বলবি না? দাঁড়া, আমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসছি। এখন না লাদেন। তুই বললেই হয়ে যাবে। আমার যে কতটা ভালো লাগছে বলার বাইরে। এই কথা বলেই বের হয়ে গেলাম। পেছন থেকে আপু বলল, লাদেন গেঞ্জি নিয়ে যা, এভাবে যাস না। ধুর, রাখতো তোর গেঞ্জি। বাজার থেকে মিষ্টি নিয়ে এসে আশেপাশে সবাইকে দিয়ে এলাম। আপুর বাচ্চা হবে শুনে সবাই খুশি। মিষ্টি নিয়ে বাসায় আসতে দুলাভাই বলল, কেন নিজের পকেট থেকে টাকা খরচ করতে গেলে আমাকে বলতে? ও, আমি কি আপনার মতো কিপটা যে আমি এই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াবো না? এই কথা বলে আপুর হাতে মিষ্টি দিয়ে বললাম, আপু মিতু কই? গিয়ে দেখ, রুমে শুয়ে আছে মনে হয়। আচ্ছা, আমি ওকে মিষ্টি খাইয়ে আসি। দেখিস আবার ওর সাথে উল্টো পাল্টা কিচ্ছু করিস না। আপুর উল্টাপাল্টা কথা শুনে আমার সাথে করা কিছুক্ষণ আগের কাহিনী মনে হয়ে গেল। এজন্য মিষ্টির প্যাকেটটা নিয়ে কিচেন রুমে চলে গেলাম। একটা মিষ্টি হাতে নিয়ে ওটা ভেঙে মাঝখানে শুধু মরুচ ভরে দিলাম, যাতে ও বুঝতে পারে আমি কি জিনিস। আমাকে তো ও চিনে না। এবার মিষ্টির প্যাকেট নিয়ে মিতুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি ও আনমনে গান শুনছে। আমাকে দেখে গান বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললো, কি ব্যাপার লাদেন, তুই এখানে? নাকি আবার আগের মতো কিছু করতে এলি? তোর সাথে এখন মজা করার মতো মুড আমার নেই। আমি মামা হতে চলেছি। আপু তোর এই বিষয়ে কিছু বলছে? কি বলিস? আপু তো আমাকে কিছু বলে নাই। আচ্ছা, এখন তো শুনলি, নে মিষ্টি খা। আর যাই করি, তোর হাতে আমি মিষ্টি খাবো না। দেখ, আমি মামা হতে যাচ্ছি। এই খুশিতে আমি তোর সাথে মজা করব বলে তোর মনে হয়? আশেপাশে সবাইকে আমি মিষ্টি খাইয়ে এসেছি, এখন শুধু তুই বাকি। পাক্কা? কিছু করবি না তো আবার? আরে না। আচ্ছা দে। মেতু হা করতে আমি মরিচগুলা মিষ্টিটা ওর মুখে ঢুকিয়ে দিলাম। মেতু কিছুটা খেতে লাভ দিয়ে বিছানা থেকে উঠে বলল, উফ, ছাড় বাবা ছাড়। তুই আমার সাথে এটা করতে পারলি? আমি দাঁত কেলেই হেসে বললাম, আমি সবকিছুই করতে পারি, এবার মজা বোঝেন ম্যাডাম। এই কথা বলতে মিতু আর কিছু বলে নাই। আমার সামনে এসে সরাসরি ওর ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আমি তো এবার ঝাল থেকে বেঁচে গেছি, তুই বাঁচবি কি করে এবার? আমি মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে আপুর সামনে গিয়ে বললাম, আপু মিষ্টি জাতীয় কিছু দে, খুব ঝাল লেগেছে আমার। এই কথা বলে মুখে পানি দিচ্ছে, তাও ঝাল যাচ্ছে না। চোখ দিয়ে তো পানি পড়ছেই। আপু একটা মিষ্টি আমার মুখে দিয়ে বলল, আগে এটা খা, দেখ ঝাল চলে যাবে। মিতু আসতে আপু মিতুকে ধমক দিয়ে বলল, মিতু, সবসময় কি মজা করা লাগে বল? মিতু মুখ বাঁকিয়ে বলল, আমি আপনার ভাইয়ের সাথে কিচ্ছু করি নাই, জিজ্ঞেস করেন। সব দোষ আপনার ভাইয়ের। ও মিষ্টির ভিতরে মরিচ ঢুকাইয়ে আমারে খাইয়ে দিছে। এখন বুঝেন আমার কেমন লাগছে। এই জন্য ওকে আমি। এটা বলেই মিতু চুপ হয়ে গেল। আমি ডেকে বললাম, কুত্তি তোর খবর আছেই বলে দিলাম। যা যা, তোরে আমার দেখা আছে। পরে তো আমি। আপু আমার দিকে তাকিয়ে বলল, লাদেন, এখন রুমে যা। কোনো ঝগড়া নয়, কিন্তু বলে দিলাম। কি আর করবো, আপু বলেছে যেহেতু রুমে তো যেতেই হবে। মিতুর দিকে একবার তাকিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে বসে বসে চিন্তা করছি, মিতু আমাকে লেপ কিস করতে পারলো। ওকে একবারও চিন্তা করে নাই যে আমি ওর। আরে ধুর, আমি এসব চিন্তা করছি কেন? যা হয়েছে বেশ ভালোই হয়েছে। জীবনের প্রথম কোনো মেয়ে লেপ কিস করছে, তো সেটা ঝাল কিস হোক আর মিষ্টি হোক, এটা তো করছেই। এতেই আমি খুশি। রাতে টেবিলে বসে সবাই মিলে খাবার খাচ্ছি, তখন মিতু বলল, আপু, আমার না কিছু কেনাকাটা করার দরকার ছিল, কিন্তু একা একা যেতে ভয় পাচ্ছি। আপু বলল, তো লাদেনকে নিয়ে যাও, সমস্যা কি? পাশ থেকে আমি বললাম, আমার তো খেয়ে দিয়ে আর কাজ নেই যে আমি ওর সাথে যাব। আমি যাব না, আমার কাজ আছে। দেখ ভাই, এমন করিস না। তোর দুলাভাই কাজে বিজি থাকে, তুই তো জানিস, বল। আপু তোর বলার এত দরকার কি? যার দরকার সে বলে না। মিতু সাথে সাথে বলল, লাদেন চল না, বেশি সময় লাগবে না। যেতে পারি এক শর্তে। সেটা কি বল শুনি। সেটা হলো তোর ওই সুন্দরী বান্ধবীর সাথে আমাকে প্রেম করে দিতে হবে, তাহলে যাব, নলে না।
দুলাভাই আমার কথা শুনে খেতে খেতে বলল। এই না হলে আমার শালা কুট কথা বললে। মিতু শুধু বলল, তুই ওর সাথে প্রেম করবি? ঠিক আছে, আমি বলবো না। তবে ওর একটা রোগ আছে। রোগ আছে সেটা আবার কি? ওই আর কি, ও রাত হলে বিছানায় হিসু করে। সি সি, এসব বেডে আমি বিয়ে করবো না। ওরে রাত হলে দেখা যাবে ওকে জোরে ধরার আগে হিসু করে আমার শরীর ভিজিয়ে ফেলবে। দরকার নেই আমার বাবা। আপু আর দুলাভাই আমার কথা শুনে হাসতে লাগলো। হঠাৎ করে আমি বললাম, কিরে মিতু, তুই তো ওর বান্ধবী, রাত হলে তুই আবার তো। লাদেন, এবার কিন্তু খুব খারাপ হচ্ছে বলে দিলাম। তোর মাথায় কিন্তু একটা দিব। হ্যাঁ, উচিত কথা বললেই দোষ না। আপু বলল, আচ্ছা হয়েছে, তাদের কথা এবার বন্ধ কর। আর মিতু, কালকে লাদেন যাবে তোমার সাথে। যাবো তো আপু, তবে আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে বলে দে। তুই ওর সাথে যা, আমি সবার জন্য বাসায় বিরিয়ানি রান্না করব। আপুর গালে চুমা দিয়ে বললাম, তুই আমার লক্ষ্মী বোন, আমার কষ্ট শুধু তুই বুঝিস। দুলাভাই দাঁড়িয়ে বলল, এই বেটা তুই আমার বউকে কিস করলি কেন? আমার বোনকে আমি কিস করব আপনি বলার কে মিয়া? দুলাভাই চেয়ার থেকে উঠে লুঙ্গি তুলে কোমরে বেঁধে বলল, তাহলে আজকে হয়ে যাক, দেখি কে যেতে। আমিও কম কি, আমি লুঙ্গি নিচে ফেলে দিলাম। নিচে একটা শর্ট প্যান্ট ছিল, এজন্য মান সম্মান বেঁচে গেল। আমি বললাম, আপনাকে আজকে ছাড়বো না দুলাভাই। পাশ থেকে আপু বলল, লাদেন, আমি তোর সাথে আছি। আর অন্যদিকে মিতু দুলাভাইকে বলল। দুলা ভাই, আমি আছি আপনার সাথে। মনে মনে বললাম, আমি কি দুলাভাইয়ের সাথে পারবো? উনি সেনাবাহিনীর চাকরি করেন, আর আমি চিকনা বেড়া মানুষ, আমাকে দিয়ে হবে না। কোনো মতে মান সম্মান বাঁচিয়ে রুমে যেতে পারলেই হলো। কি ব্যাপার শালা, এগিয়ে আসো দেখি। আমি দিলাম এক দৌড়ে রুমে যেতে যেতে বললাম, আপনার সাথে আমি লড়াইয়ে লাগবো না। আপনি বিবাহিতা পুরুষ, আমি আগে বিয়ে করি, পরে আপনাকে দেখে বলবো। পারবো না যে, ওটা বল না, আসছে লড়াই করতে। আমি পিছন ফিরে বললাম, আমাদের এলাকার সবচেয়ে শক্তিশালী পুরুষ আমি, চেনে না আমাকে? আমার বডি দেখলে মেয়েরা অজ্ঞান হয়ে যায়। একবার কি হয়েছিল, একটা মেয়ে আমার গালে চুমু দিয়ে বলেছিল, তুমি আমার শক্তিশালী পুরুষ, আমি তোমাকে প্রপোজ করতে চাই। ওটা কি মেয়ে ছিল নাকি কোনো হিজড়া ছিল? আমার মনে হয়। দৌড় মিয়া, আপনি দূরে গিয়ে মরেন। রুমের দরজা লাগিয়ে বসে গেলাম। মনে মনে বললাম, যাক, হাফ ছেড়ে বেঁচে গেলাম, নইলে দুলাভাই আমাকে ভর্তা বানিয়ে দিত। বড় বাচ্চা বেঁচে গেছি। কিছুক্ষণ ফোন চাপাচাপি করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিতু আমার সামনে বসে আছে। শুধু মিতু না, দুলাভাইও দাঁড়িয়ে আছে। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে বললাম, আপনারা এখানে? দুলাভাই বলল, সি লাদেন, তুমিও আজকাল বিছানায় হিসু করো, হাতে প্যাম্পাস পরতে পারো না? নিচে তাকে দেখে বিছানা ভিজে আছে। এটা দেখে আমি বললাম, আরে দুলাভাই, এটা তো মিতুর কাজ, ও এই বিছানায় পানি দিয়েছে। মিতু মুখ বাঁকিয়ে বলল, নিজে উল্টাপাল্টা কাজ করে আমাকে বলে। আমি মিতুকে ধরে বিছানায় ফেলে বললাম, এটা খেয়ে দেখতো, পানি নাকি অন্য কিছু। ওয়াক থু, ছাড় ছাড় আমাকে। না, ছাড়বো কেন, খা তুই, দেখ অন্য কিছু কিনা। দুলাই রুম থেকে বের হয়ে বলল, তোমরা মারামারি করতে থাকো, আমি গেলাম, নইলে তোমার বোন আমার 12টা বাজাবে। এই কথা বলে দুলাভাই চলে গেল। লাদেন, ছাড় বলছি আমাকে। মিতু আমার দিকে কেমন একটা নজরে তাকিয়েছে। মিতুকে ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা সকাল সকাল এখানে পানি দিলি কেন, আমাকে ভিজিয়ে দিলি? তুই তো এখনো রেডি হোস নাই, তাড়াতাড়ি রেডি হ। এত সকালে যাবি? কুত্তা, এখনো কি তোর জন্য সকাল আছে? 9টা বাজে। আচ্ছা বাবা, রেডি হচ্ছি। মিতু, তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে পারিস না? বয়ফ্রেন্ড থাকলে কি আর তোরে বলতাম? ও আমার তো মনেই ছিল না, যেই না তোর চেহারা আবার বয়ফ্রেন্ড হবে তোর। লাদেন, ভালো হবে না কিন্তু বলে দিলাম। আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, তোর একটা জিনিস আমি খুব মিস করব। ও মা, তাই নাকি? সেটা কি? ইস, কালকে যে তুই লিপ কিস দিয়েছিলি, আমার যে কতটা ভালো লাগছে বলার বাইরে। যদি পেতনির বংশধরও, তারপরেও ভালো লাগছে। মিতু আমাকে বালিশ দিয়ে মারতে মারতে বললো, কুত্তা বিলাই, তোরে তো আমি। আর মানিস না, মরে যাবো তো আমি। মরে যা তুই। আমি মরে গেলে তুই ভালো থাকতে পারবি? এভাবে বলিস না। তুই মরে গেলে আমি কার সাথে মজা করব? আর তুই আমার জীবনের অনেক বড় একটা অংশ। বুঝলাম না, কি বললি? এত বুঝতে হবে না। লাল পাঞ্জাবি আছে না, ওইটা পরবি। মিতু, তুই তো জানিস আমার নীল কালার খুব পছন্দ। কিন্তু আমার যে নাই। আচ্ছা, হলুদ পাঞ্জাবি পর। তুই আমার কে যে আমি তোর কথা শুনবো? হ, সত্যিই তো। আমি তোর কে? যা, আমি তোর সাথে যাব না, একা একাই যাব।
আমি মিতুর হাত ধরে বললাম, রাগ করে না ময়না, আমি রেডি হচ্ছি। তুই আমাকে ময়না বললি কেন? আমার যা ইচ্ছা বলার আমি বলবো, তোর কোনো সমস্যা? মিতু আমার চুল টেনে ধরে বলল, আজকে তোরে আমি খাইছি। আমি তোরে ছেড়ে দেবো বুঝি? এই মুহূর্তে আপু এসে ধমক দিয়ে বলল, তোরা কি শুরু করলি? যখনই দেখি শুধু মারামারি। লাদেন, রেডি হয়ে মিতুর সাথে যা। আচ্ছা আপু ঠিক আছে। মিতু আমার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। মনে মনে বললাম, ডাইনি আজকে শুধু বাসা থেকে বের হই, তোর খবর আছেই বলে দিলাম। আপু রুম থেকে যাওয়ার আগে বলল, রেডি হয়ে নিচ্ছিস? আয়, আমি নাস্তা দিচ্ছি টেবিলে। আপু চলে গেল। আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হলাম। মিতুর কথা মতো হলুদ পাঞ্জাবি পায়জামা পরলাম। শত হোক ও আমার আপুর বান্ধবীর বোন, এজন্য ওর কথা তো আর ফেলা যাবে না। রেডি হয়ে নিচ্ছি, যদি দেখি মিতু আমার মতো ম্যাচিং করে হলুদ শাড়ি পরেছে। আপু আমাদের দেখে বলল, কি ব্যাপার লাদেন, আজকে দুইজন চুক্তি করে একই কালার কাপড় পরলি? তোদের দেখে তো মনে হচ্ছে কাপল কাপল। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নাই, এই পাগল মেয়ের সাথে বলতে গিয়েও আর বললাম না। দুলাভাই বলল, হয়েছে, তোমাদের আর কিছু বলতে হবে না, এখন যাও, সময় তো অনেক হলো। আমি বাসা থেকে আগে বের হলাম। মিতু আমার পিছনে পিছনে আসছে। একটা রিক্সা দাঁড় করে আমি উঠে গেলাম, কিন্তু মিতু দাঁড়িয়ে আছে। কি ম্যাডাম, দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি নেমন্তন্ন করে উঠাতে হবে? এত বেশি বুঝিস কেন লাদেন, বল তুই। আমি আজকে শাড়ি পরে এসেছি, তুই জানিস আমি একা একা উঠতে পারবো, বল। আমি হাত বাড়ি দিয়ে বললাম, আয় এখন ওঠ। মিতু আমার হাত ধরে রিক্সায় উঠে গেল। মিতু আমার পাশে বসতেই আমার কেমন যেন একটু আনইজি ফিল হচ্ছিল। কি রে, এত নড়াচড়া করিস কেন? আমার কেমন যেন লাগছে। আগে তো কখনো মেয়েদের পাশে এভাবে বসি নাকি নাকি সত্যি আমার কেমন যেন লাগছে। আমার কথা শুনে মিতু ওর হাত দিয়ে আমার একটা হাত পেঁচিয়ে ধরে বলল, এখন কেমন লাগছে? মিতু, মানুষ দেখলে কি বলবে বলো, ছাড়ো বলছি। ছাড়বো কেন বল তুই? আমার ইচ্ছা হয়েছে, আমি ধরবো। তোর কোনো সমস্যা? তোর সাথে আমি রাস্তায় কোনো ঝগড়া করতেছি না, এখন এক জায়গায় যাচ্ছি, এজন্য কিছু বললাম না। মিতু আমার হাত একটু জোরে চেপে ধরে বলল, তোর সাথে এখন আমি ঝগড়া করব বলে তোর মনে হয়? আর তুই এমন কেন সব সময় আমার পিছনে পড়ে থাকিস? তোর সাথে ঝগড়া করলে আমার অনেক ভালো লাগে, এজন্য। শুধু কি ভালো লাগে? আমি এবার মিতু দেখে তাকে বললাম, তোর আজকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ করে আজকে আমার প্রশংসা করলি যে? কেন, আমি কি তোর প্রশংসা করতে পারবো না নাকি? মিতু হাসি দিয়ে বলল, আমি কি তোরে না করছি বল? তবে তুই সব সময়। বাদ দে না মিতু, যাই বলিস, তোর সাথে আমার ঝগড়া করতে ভালোই লাগে। আমি যদি কোথাও হারিয়ে যাই? এভাবে বললি কেন? মানুষ তো আর আজীবন বেঁচে থাকে না, একদিন তো আমাকেও মরতে হবে। হয়তো হঠাৎ করেই হারিয়ে যাব। দেখ মিতু, এভাবে বলিস না, তোর ছাড়া আমি থাকতে পারবো না। পছন্দ করিস আমাকে? মিতুর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। কি রে, আমি তোরে কি বললাম? পছন্দ করিস আমাকে? যে আমাকে ছাড়া তুই থাকতে পারবি না? আর তাছাড়া আমি তোর কে বল? আমি কিছু বললাম না, চুপচাপ বসে আছি। ওর কথার আবার কি উত্তর দেব? ও আজকে আমাকে যে প্রশ্ন করেছে, উত্তর আমার কাছে নেই। কি হলো? আমি তোরে কিছু বলতে বলছি। মিতু নাম, আমরা এসে গেছি। এত তাড়াতাড়ি চলে আসছি আমরা? তোর কাছে তাড়াতাড়ি মনে হয়? এমনিই তো মনে হলো। আচ্ছা চল। ভাড়া দিয়ে মিতুকে নিয়ে ভেতরে ঢুকলাম। মিতু ইচ্ছে মতো কেনাকাটা করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ করে আমি মিতুকে ইশারা করে বললাম, মিতু আমি ওয়াশরুম থেকে একটু আসি, তুই কেনাকাটা কর। মিতু একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। আবার ওখানে খেতে বসোস না। আমি আর কিছু বললাম না, চুপচাপ ওয়াশরুমে চলে গেলাম। হাত মুখ ধুয়ে বেরোতেই দেখি মিতু নাই। ওপরে গেল কোথায়? হঠাৎ করে এক দোকানদার আমাকে ডাক দিয়ে বলল, এই নিন আপনার বিল। ভাবি কিনা কাঁটা করে চলে এসছে, আপনাকে বলেছে বিল দিতে। দোকানদারের কথা শুনে তো আমার চোখ কপালে উঠে গেল। মিতু মিথ্যা কথা বলে চলে গেল, আমাকে এভাবে ফাঁসিয়ে দিয়ে গেল। পকেটে আছে মাত্র 1000 টাকা আর বিল এসেছে 10,000 টাকা। ও কি এমন কেনাকাটা করছে যে এত টাকা বিল এসেছে? এখন আমি কি করব? আমার তো মাথায় কিছুই আসছে না। দোকানদার আবার আমাকে বলল, কি হলো, তাড়াতাড়ি বিল দেন, অতটা আমাদের দেরি করাবেন না। আমি এবার বোবার ভাব ধরে বললাম, দোকানদার বলল, এই বেটা, ইউ আবার কি? আ উম, 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 আ আরে হালার পুত, ইউটা কি? আ আ উম, এই বেটা, তুই কি বোবা? আ আ হালার এত সুন্দর একটা মেয়ে এই বোবা ছেলের কাছে বিয়ে করছে, কি কপাল ছেলের।
এই বেড়া আমার বউ না, এটা বলে মুখে হাত দিয়ে বললাম। আমি তো বোবার অভিনয় করছি, কথা বললে কি হবে? এই হালা তো দেখি আবার কথা বলতে পারে। হালার পুত, আমাদের বিল দে। আও আও ওই ওরে ধর তো, হালার পুত বোবার ভাব করে বিল দিবে দেখে ভয়ে বোবা হয়ে গেছে। এই কথা বলে দোকানদার যেই আমাকে ধরতে আসবে সেই সময় মিতু এসে বলল, এখানে কি হচ্ছে? আর আমি না বলছি আপনার বিল আমি এসে দিয়ে যাব। আমি অন্য একটা দোকানে ছিলাম। দোকানদার সরি বলে ভিতরে গিয়ে বলল। ম্যাডাম, এই ছেলেটা কে? মিতু আমার দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা কে মানে? ও তো আমার হাজবেন্ড। মনে মনে বললাম এই মেয়ে কি বলে, ওকে পাগল টাগল হয়েছে নাকি? আমি ওর হাজবেন্ড হলাম কবে? দোকানদার মিতুকে বলল। কিন্তু ও তো বোবা একটা ছেলে, ওকে আপনি বিয়ে করছেন কেন? মিতু আমার হাত ধরে বলল, কে বলছে ও বোবা একটা ছেলে? আমিও কম কি, তোমাকে তো মিতু চিনে না। আমি জোরে চিৎকার দিয়ে বললাম, আউ আ। এই লাদেন, তুমি এসব কি বলো? ও কি? উ। দোকানদার রেগে বলল, আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে এখান থেকে যান তো, ও আমাদের মাথা খেয়ে নেবে। মিতু বলল, নিয়ে যাব মানে? আপনি আমার হাজবেন্ডের সাথে কি করছেন? ও এভাবে কথা বলছে কেন? না না, ঘটনা অন্যদিকে চলে যাবে। এই জন্য মিতুকে বললাম, মিতু তাড়াতাড়ি বিল দিয়ে চল তো, এখানে আমার আর ভালো লাগছে না। তুমি এতক্ষণ এসব কি করছিলে? ধুর বাদ দে, তাড়াতাড়ি কর, আমার আর ভালো লাগছে না। মিতু বিল দিয়ে দিতে বলল, আমি চলে গেছিলাম মনে করেছিলি তুই? বিল তোকে দিতে হবে, এই ভয়ে বোবা হয়ে গেছো। পারিস তুই? দোকানদার মিতুকে বলল। আপনারা স্বামী স্ত্রী, তাহলে তুই করে বলছেন কেন? আমি রেগে বললাম, এই বেটা আমার চেহারা দেখছোস? বলিউড থেকে অফার আসছিল আমাকে নিয়ে ছবি বানাবে, কিন্তু আমি যাই নাই। ওর মতো মেয়ে আমি বিয়ে করব বলে তোর মনে হয়? কিন্তু ভাই আপনি কে? কিসের আপনি বেটা? আগে নিজের সম্মান বাঁচা। আপনার কবুতর দেখা যাচ্ছে। কবুতর কি ভাই? আরে বেটা, তোর ওইটা দেখা যাচ্ছে। আমার কথা শুনে দোকানদার নিচে তাকে দিল এক টাল, আর টান দিয়ে চিৎকার দিল। ও বাবা, আমি শেষ। মিতু আমার হাত ধরে বলল, চল তো এখান থেকে, সব কয়টা পাগল হয়ে গেছে মনে হয়। বেটা জায়গা মতো লাগছে জানিস, খাইছি আজকে। এসব কথা বলতে তোর লজ্জা হয় না? তোর সাথে আমি আছি না? আমার তো মনে হয় না যে তুই মেয়ে, আমি তো সবসময় তোরে ছেলেই মনে করি। আচ্ছা হয়েছে, এখন এগুলো নে, খুব ভারী, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। তোর জিনিস আমি নেবো কেন বল? আমি তো জাস্ট তোর সাথে এসেছি, এর বেশি কিছু পারবো না। তোর কি আমাকে দেখে একটুও মায়া হয় না? এসব মায়া দেওয়া বলতে আমার ভিতরে কোনো শব্দ নাই। লাদেন প্লিজ। কি আর করবো, একটা মেয়েকে তো আর কষ্ট দেওয়া যায় না। এই জন্য ওর হাত থেকে ব্যাগগুলো নিয়ে বললাম, এত কিছু বাজার করা লাগে বল? প্রতিদিন শপিং করতে ভালো লাগে না, এই জন্য একদিনেই সব কিছু কিনে নিতেছি। রিক্সায় ওঠার পর মিতু বলল, লাদেন চল না, কোনো পার্ক থেকে ঘুরে আসি। এসব নিয়ে ঘুরতে যাবো তোর মনে হয়? চল না প্লিজ, অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি। অন্য একদিন আসবো, আজকে এত কিছু নিয়ে কিভাবে যাবো বল? তুই অন্য একদিন আসবি, তোরে আমার চেনা আছে না? আচ্ছা আসবো বলছি তো, চিন্তা করিস না। কিন্তু তুই এখানে আমাকে হাজবেন্ডের পরিচয় দিলি কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি দিয়েছি। তোর কোনো সমস্যা বল? আমার সমস্যা মানে বলবি কেন? এটা বলতেই কয়েকটা ছেলে আমাদের রিক্সা আটকে আর দাঁড়ালো। মৃদু দিকে তাকিয়ে দেখলাম ও কেমন যেন একটু ভয় পেয়েছে। বুঝলাম না ওরা কারা। মৃদু রিক্সা থেকে নেমে বলল, রাসেল ভাই কোনো কিছু কি বলবেন? ছেলেটা আমার দিকে তাকিয়ে মৃদুকে বলল, ওকে। মৃদুও বলে দিল, ও আমার বয়ফ্রেন্ড। আর ভাইয়া, আপনাকে তো আমি আগেই বলেছি আমার বয়ফ্রেন্ড আছে। মৃদুর কথা শুনে আমি ব্যাগগুলো রিক্সায় রেখে নিচে নেমে বললাম, মৃদু ওরা কারা? মৃদু ভয়ে ভয়ে বলল, আমাদের কলেজের সিনিয়র ভাইয়া। রাসেল নামের ছেলেটা আমার ঘাড়ে হাত দিয়ে বলল, তোর তো অনেক সাহস, আমার পছন্দের মেয়ে নিয়ে রিক্সায় ঘুরিস। আমাকে চিনিস তুই? আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়েছি। ছেলেটা আবার বলল, ওর সাথে যদি আরেকবার তোকে দেখি তাহলে তোরে কেটে টুকরা টুকরা করে দিব, বলে দিলাম। আমাকে মারবি না, একটু হাত দিয়ে দেখতো আমাকে। আর তুই আমাকে হুমকি দেস? তোরে চিনে আমি কি করব? মৃদুকে যদি আরেকদিন বিরক্ত করিস না, তাহলে তোরে দেখিয়ে দেবো আমি কে। রাসেল সাথে সাথে আমাকে চড় দিয়ে বলল, তোরে চাইলে আমি এখানেই মেরে ফেলতে পারি। চড় খেয়ে সাথে সাথে আমিও দিলাম এক লাথি। লাথি খেয়ে ছেলেটা দূরে পড়ে গেল। অন্যদিকে বাকি ছেলেগুলো আমার দিকে ঝাঁপিয়ে পড়লো। দুলাভাই সেনাবাহিনীর চাকরি করে, সেক্ষেত্রে তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। এই জন্য ওনা আর আমাকে মারতে এত পারে নাই। আমি একা ওদের 12টা বাজাতে লাগলাম।
হঠাৎ করে কোথা থেকে দুলাভাই এসে আমাদের সবাইকে থামিয়ে সবকিছু মিটমাট করে আমাকে বলল। বাসায় চল লাগে। তবে রাসেল দূর থেকে বলল, তোরে আমার দেখার আছে। দুলাভাই এখানে স্থানীয় হওয়ার কারণে ওনার সাথে কেউ বেয়াদবি করে না, ওনাকে সবাই চেনে। বাসায় যাওয়ার পর দুলাভাই আবুকে সবকিছু বলে দিল। আর দুলাভাই এটাও বলল, তুমি কাদের সাথে ঝগড়া করেছো? তুমি জানো ওর বাবা হলো এখানকার চেয়ারম্যান, তার সাথে ইচ্ছা তোর সাথে ঝগড়া লেগে যাও। আপু সব শুনে আমার সামনে এসে আমার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল। ঝগড়া কেন করছিলি? আমি চুপ করে দাঁড়িয়েছি। আপু আবার বলল, ঝগড়া কেন করছিলি? ওরা মিতুকে নিয়ে মজা করছিল ওই জন্য। বাসায় এসে তোর দুলাভাইকে বলতি, আর তোরে মিতু বলছিল ওদের সাথে ঝগড়া করতে। আমি আর কিছু বলি নাই, রাগে রুমে চলে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আজকে সত্যি আমার মনটা খারাপ হয়ে গেল। আপু আমাকে মারতে বললো, ও কোনোদিন আমাকে মারে নাই। অনেক ভালোবাসে আপু আমাকে, কিন্তু আজকে তো আমি কোনো অপরাধ করি নাই। আচ্ছা আপনারাই কোন, যাকে আমি পছন্দ করি আমার সামনে যদি তাকে কেউ বলে আমি কি ছেড়ে দেবো? মৃদুকে যে আমি পছন্দ করি ওটা ওরে বুঝতে দেই না। ওর সাথে থাকতে থাকতে ওরে আমার পছন্দ হয়ে গেছে, কিন্তু ওকে কখনোই বলি নাই। যদি মৃদু না করে ফেলে, এভাবে বসে বসে অনেক কিছু চিন্তা করছি। হঠাৎ বাইরে থেকে মৃদু বললো, লাদেন দরজাটা খোল। মিতু এখন রুমে গিয়ে ঘুমা যা, দরজা খুলতে পারবো না। তোরে আমি কি বলছি, তুই দরজা খোল। আমি উঠে দরজা খুলে আবার বিছানায় বসলাম। মিতু আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি ওকে প্রশ্ন করলাম, ও তোরে কখন থেকে বিরক্ত করে? মিতু কান্না করে বলল, এখানে নিজের আপন বলতে কেউ নেই, এই জন্য কাউকে কিছু বলি না। প্রথম দিন থেকেই ও আমাকে বিরক্ত করে। আমি কলেজে গেলেই ও আমাকে প্রপোজ করে, আর আমি ওকে ইগনোর করে চলে গেলে পিছনে থেকে বাজে কথা বলে। আজকে আমার জন্য আপু তোরে মারলো, এই জন্যই তো আমি কাউকে কিচ্ছু বলি না। বস এখানে। মিতু আমার পাশে বসে চোখের পানি মুছে বলল, সরি। তোরে বলছি আমাকে সরি বলতে। আমার জন্য তোরে আপু মারলো আজকে। বাদ দে না, আপু আমাকে নিয়ে অনেক ভয় পায়, এই জন্যই মারলো। আর তুই সব আমাকে আগে বলিস নাই কেন? আমার কে আছে এখানে যে আমি বলবো? আমার জন্য কারোর কিছু হোক আমি চাই না। সবসময় আমি তোর জন্য আছি, আমাকে বলবি যদি কোনো সমস্যা হয়। তুই হয়তো আমার বন্ধু, তুই আমার বিপদে একদিন আসবি, 2 দিন আসবি, 3 দিনের দিন কি আসবি? তখন তো তুইও বিরক্ত হবি। দেখ মিতু, এত বুঝিস কেন? আমি তোরে যা করতে বলছি তাই করবি। কোনো কিছু করার দরকার নেই। দেশের বাড়ি গিয়ে আবুকে বলবো আমাকে যেন বিয়ে দিয়ে দেয়। এত পড়াশুনো করে কি হবে যদি নিজের মান ইজ্জত না বাঁচাতে পারি? তুই এমন কেন বল? লাদেন, আমি তোরে নিয়ে অনেক কিছু চিন্তা করে ফেলেছি, কিন্তু তুই খুব ভালো একটা ছেলে, তোরে একবার জড়িয়ে ধরবো। দেখ মিতু, আপু দেখতে পারলে আমাকে খুব মারবে, আর তুই আমার ফ্রেন্ড, অন্য সময় ধরবি। তোর আমি কি না করব বল? শুধুই কি ফ্রেন্ড, অন্য কিছু না? আমি জানি মিতু কি বলতে চাইছে, কিন্তু আপু এসব শুনলে আমাকে বকা দেবে। আমি ওকে ভালোবাসি, কিন্তু সেটা হয়তো কখনো প্রকাশ করতে পারবো না। এজন্য আমি বললাম অন্য কিছু। আবার কি? না, কিছু না, বাদ দে। এটাই বরং ভালো। আপু তোরে মেরেছে, এই জন্য তোর কি মন খারাপ? একটু হয়েছে, আপু আমাকে কখনো মারে নাই। নে চকলেট খা। তোর মতলবটা কি বলতো? এখানে আবার ইঁদুর মারার বিষ দেশ নাই তো আবার? তুইও না কি যে বলিস মাঝে মাঝে। তোরে দিয়ে আমার বিশ্বাস নেই। কিন্তু চকলেটটা একটু ভেঙে নিজের মুখে দিয়ে বলল, আমি যদি ইঁদুরের বিষ খেতে পারি, তুই পারবি না? আমি চকলেট নিয়ে খেতে খেতে বললাম, তোর হাত থেকে আমি বিষের বোতলও হাসতে হাসতে খেতে পারবো, আর একটা তো ইঁদুরেরও বিষ। তোর কি মনে হয় আমি তোরে নিজ হাতে বিষ খাওয়াবো? না, কখনো মনে হয় না। যদি এমন কোনো দিন আসে যে তখন তুই আমাকে গুলি করে মেলে ফেলবি, নইলে আমি। আমরা কিন্তু সবসময় হাসি খুশি থাকি, এসব ইমোশনাল কথা বলে কি আমরা কান্না করবো? তুই বল মিতু। আমি এই জন্য বলি তুই খুব ভালো একটা ছেলে, কান্না করেও হাসি রাখিস মুখে। এই হাসিটা একমাত্র সম্বল রে, নিজের জীবনে কি আছে বল? এই হাসি ছাড়া এটা তো আমরা পরিপূর্ণ। হাসতে হাসতে তোমায় দেখি, আবার এই হাসিতেই মৃত্যু দেখি। মাঝে মাঝে আমি কি বলি জানিস লাদেন? কি? তোর সাথে আমার দেখা না হলে খুব ভালো হতো। ও মা, তা কেন? আমার এই কথার উত্তর একদিন তুই ঠিকই বুঝবি, যেই দিন আমি থাকবো না। দেখ, এসব পাগলামের কথা একদম বলবি না, নইলে তোর মাথা ফাটাবো। মারতে পারবি আমাকে তুই নিজ হাতে?
মিতু এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, বলে দিলাম। আচ্ছা বাবা, সরি। আপু বিরিয়ানি রান্না করেছে, চল খাবি। দেখ মিতু, এখন থেকে চলে যা, এমনি অনেক রাগ আছে, প্লিজ তোরে অনুরোধ করছি আমি। আচ্ছা বাবা, গেলাম। একটু ঘুমা, এখন তাহলে তোর মাথা ঠিক হবে। আচ্ছা তাহলে তুইও যা। মিতু আচ্ছা বলে রুম থেকে চলে গেল। সত্যি আমি হয়তো মিতুর মতো মেয়ে আর কখনো পাবো না, কিন্তু ওকে যে ভালোবাসার কথা বলা হলো না, কি করে বলি? আপুর বেস্ট ফ্রেন্ডের বোনও যদি ওর সাথে প্রেম করি, তাহলে আপুর নামে কলঙ্ক হয়ে যাবে, আর আমার আপুর সাথে খারাপ কিছু হোক এটা আমি চাই না। তবে আর যাই বলি, মিতুর মনটা অনেক ভালো, ওকে দেখলে মনে হয় দেখতেই থাকি, খুব ভালো লাগে ওকে আমার। এসব চিন্তা করতে করতে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। রাতে সাজের সিগারেট খাচ্ছি। আমি সাধারণত সিগারেট খাই না, তবে মাঝে মাঝে খাই যখন আমার মন খারাপ থাকে। কি রে, সিগারেট খাস তুই? আর আমি জানি না? মিতুকে দেখে সিগারেট নিচে ফেলে দিয়ে বললাম, তুই কখন আসলি? অনেকক্ষণ হলো এসেছি, আর এসে দেখি তুই সিগারেট খাচ্ছিস। তুই সিগারেট খাস কবে থেকে? না মানে দেখ মিতু। সত্যি কথা বল, নইলে কিন্তু আমি আপুকে বলে দিব। আচ্ছা বাবা, সত্যি কথাই বলছি, যখন আমার মন খারাপ থাকে তখন এটা খাই, এছাড়া খাই না। আচ্ছা বুঝলাম, কিন্তু এসব খেতে নেই, জানিস তো ফুসফুসের ক্ষতি হয়। জানি। তাহলে জেনেও খাস কেন? এমনি কিছু বলবেই? রাগ তো অনেক হলো, চল এখন খাবি। না আমি এখন কিছু খাবো না, তুই যা তো এখান থেকে। তোর জন্য এখনো কেউ কিচ্ছু খায় নাই, চল বলছি। তোরে যেতে বলছি না, আমি এখন কিছু খাবো না। দেখ আমার শরীর হ্যাং হয়ে গেছে, এখনো কিছু খাই নাই তোর জন্য, চল বলছি। তোর আমি না করেছি যে তুই খাবি না? প্রিয় মানুষ যদি কিছু না খায়, তাহলে আমি খাবো কি করে বল? প্রিয় মানুষ মানে? মিতু আমার চুল ধরে বললো। তোর এত কিছু বুঝতে হবে না, এখন নিচে চল বলছি। মিতু আমার চুল ছাড় বলছি, নলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। তুই যে আমার কি করবি আমার জানা আছে, এখন চুপচাপ নিচে চল বলছি। মিতু আমাকে টেনে নিচে নিয়ে গেল। আমি টেবিলের কাছে গিয়ে দাঁড়াতেই দুলাভাই বলল, তোমার শরীরে এত রাগ মিয়া, এই একটা থাপ্পড় দিয়েছে বলে এখনো ও কিছু খাও নাই? আপনি মেয়ে কিন্তু আমার সাথে কথা বলবেন না, বলে দিলাম। আপু আমাকে দেখে এগিয়ে এসে বলল, লাদেন বস, টেবিলে আমি খাবার দিচ্ছি। আপুর কথা শুনে রাগে চুপচাপ দাঁড়িয়ে আছি। আপু এবার আমাকে ধরে চেয়ারে বসিয়ে বলল, সরি ভাই, তোর খুব লেগেছে না? আমি তাও কোনো কথা বলি নাই। আপু আমাকে নিজ হাতে খাই দিতে দিতে বলল, তোর জন্য এখনো আমি কিচ্ছু খাই নাই, বলছি তো সরি। আমি কি এমনি কারোর সাথে ঝগড়া করি? তুই বল আপু, আমার সামনে যদি মিতুকে কেউ কিছু বলে আমি দাঁড়িয়ে থাকবো? আজকে যদি ওর বড় ভাই হতাম আমি, তাহলে কি দাঁড়িয়ে থাকতে পারতাম? আচ্ছা বাবা, বুঝলাম তো, সরি বলছি, হয়েছে না? থাক, এখন আর সরি বলতে হবে না। খেয়ে টেয়ে রুমে চলে গেলাম, একটু গেম খেলে ঘুমিয়ে গেলাম। খুব সকালে ঘুম থেকে উঠে বাসার বাইরে গেলাম। অনেকদিন পর সকালে বাসা থেকে বের হলাম। সকালের আবহাওয়া আমার কাছে খুব ভালো লাগে। হালকা একটু দৌড়াদৌড়ি করে বাসার ভেতরে চলে এলাম। আপু আমাকে দেখে বলল, কি ব্যাপার, আমার ভাই দেখি আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছে? কেন, আমি কি সকালে ঘুম থেকে উঠতে পারি না? আমি তোরে সেটা বলি নাই, আজকে হঠাৎ করে। বাদ দে তো আপু, আমি ফ্রেশ হয়ে আসি, তুই নাস্তা রেডি কর। এখন আবার পারিয়াকে তুই পড়াতে যেতে হবে। এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। রেডি হয়ে টেবিলে গিয়ে বসতেই আপু নাস্তা দিতে লাগলো। মিতু আমার পাশে বসে বলল, গুড মর্নিং মিস্টার লাদেন। আমি মিতুর দিকে তাকিয়ে বললাম, আজকে আবার কোথাও যাবি নাকি? যাবো তো, আজকে বিকালে আমি আমার নিজের গ্রামে যাব, এই জন্যে বেশ ভালোই লাগছে। মিতুর কথা শুনে আপু বলল, লাদেন, তোরে কিছু বলার ছিল, বলবো কি? এখন সময় নাই আপু, পারিয়াকে পড়াতে যেতে হবে, পরে এসে শুনবো। লাদেন শোন না। বলেন ম্যাডাম। আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবি। টাকা নাই, টাকা দে। তুই সব সময় এমন করিস কেন আমার সাথে বলতো? আমি আবার কি করলাম? ফুচকা খেতে হলে টাকা লাগে, তুই জানিস না? যা, তোর ফুচকা আনতে হবে না। এই তো এতক্ষণে বুঝলি। মিতু আমার সাথে আর কোনো কথা বলে নাই। বুঝলাম ম্যাডাম আমার অনেক রাগ করছে। খাবার শেষে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। ফারিয়াদের বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই ফারিয়ার বোন এসে দরজা খুলে দিল। ফারিয়ার বোনকে দেখে আমি সালাম দিয়ে বললাম, ভালো আছেন আপু? এই তো স্যার, ভালো আছি। আমি তো ভাবছিলাম আপনি আর আসবেন না। আসবো না কেন? আমি না আসলে তো আপনার বোন পড়ালেখার ডাব্বা মারবে, এজন্য আসলাম। আচ্ছা, গিয়ে দেখেন ফারিয়া হয়তো টেবিলে বসে পড়ছে। আমি দরজা দিয়ে ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি ফারিয়া টেবিলে বসে পড়াশোনা করছে, তবে ওর মুখে মাস্ক আর পুরো শরীর ঢেকে রেখেছে। ফারিয়া আমাকে দেখে বলল, কি খবর স্যার, আপনি ভালো আছেন তো?
আমি তো ভালোই আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? মনে হচ্ছে আজকে তোমাদের বাসায় করোনা ভাইরাস এসে গেছে। উম, আপনাকে আমি চিনি না স্যার। আপনি কেমন? ওই দিন আপনি আমার সাথে কি করেছিলেন মনে নেই আমার? ও আচ্ছা, তাই বলো। ওইটা তো মজা করার জন্যই করেছিলাম। আর তুমি যে মেয়ে, তখন যদি ওটা না করতাম তাহলে কি হতো? তুমি তো পাগলামো করতে। হয়েছে স্যার, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি। পাড়িয়েকে পড়িয়ে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর আপু আমাকে ডাক দিয়ে বললো, লাদেন, এখানে আয় তো, তোর সাথে আমার কিছু কথা আছে। আপু রুমে গিয়ে দেখি দুলাভাই বসে বসে কি যেন পড়ছে। আপু আমাকে দেখে বললো, বস এখানে। আমি আপুর পাশে বসে বললাম, আপু বলো, কি বলবি? তো দুলাভাই কয়েকদিনের ছুটি পেয়েছে, এই জন্য ভাবলাম তো দুলাভাইয়ের গ্রাম থেকে বেরিয়ে আসি। আর এখন একটু দরকার আছে, কিছু কাগজপত্র সেখান থেকে আনতে হবে। মিতু আবার আমাদের যাওয়ার খবর শুনে ও বাড়িতে যাবে বলল। এখন আমি বলি কি, তুই কয়েকদিনের জন্য মিতুর সাথে যা। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বলে দিব যে আমার ভাই তাদের বাসায় যাবে, আর আমরাও শেষের দিন ওখানেই যাব। পরে একসাথে সবাই চলে আসবো। আর তুই যদি একা একা থাকিস তো তোরে রান্না করে কে খাওয়াবে বল? আপু এটা অবশ্য ঠিক বললি। আচ্ছা, আমি চিন্তা করে দেখি কি করা যায়। চিন্তা করলে হবে না, তোরে আমি যেটা করতে বলেছি তুই সেটাই কর। আপুর সাথে কিছুক্ষণ কথা বলে রুম থেকে বের হলাম। মিতুর জন্য আবার আমি ফুচকা নিয়ে এসেছি। পছন্দের মানুষের কথা কি আর ফেলা যায়? গিয়ে দেখি মিতু রুমে নাই। কি ব্যাপার, ও আবার কোথায় গেল? হঠাৎ দেখি মিতু টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছে। আমি তো ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওর চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ইস, মিতুকে যে আজকে কতটা সুন্দর লাগছে বলার বাইরে। যদি বলে বোঝাতে পারতাম তাহলে ঠিকই বলতাম। এটা একটা মনের অনুভূতি, যেটা কখনো বলে বোঝানো যাবে না। প্রিয় মানুষটাকে টাওয়াল পরা অবস্থায় দেখে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তবে নিজেকে সামলিয়ে হালকা করে চোখে আঙুল দিয়ে বললাম, আমি কিছু দেখি নাই মিতু, যা কাপড় চেঞ্জ করে আয়। মিতু আমাকে দেখে একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর কাপড় পরে বের হলো। আর বের হয়ে আমাকে প্রশ্ন করলো, তুই এখানে? আমি ফুচকাগুলো বিছানার উপর রেখে বললাম, কেন, তোর রুমে আসি কি নিষেধ নাকি যে আমি এখানে আসতে পারবো না? সবার জন্য নিষিদ্ধ হলেও তোর জন্য না। তুই আমার স্পেশাল মানুষ। আচ্ছা হয়েছে, তোর জন্য ফুচকা নিয়ে আসছি, নে খা। মিতু আমার পাশে বসে ফুচকা হাতে নিয়ে খেতে লাগলো। ওর শরীর থেকে মারাত্মক একটা ঘ্রাণ বের হচ্ছে, যেটা আমাকে ওর দিকে টানছে। এই জন্য আমি ওর পাশ থেকে উঠে দাঁড়ালাম আর একটু দূরে গিয়ে বসলাম। মিতু আমাকে দৌড়ে যেতে দেখে বললো, এমন করলি কেন? সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলবো মানে? যেটা সত্যি তাই বলবি। আসলে তোর চুল থেকে সেই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, যেটা আমাকে পাগল করে দিচ্ছে। এই জন্যই তোর পাশ থেকে উঠে গেলাম। মেয়ে তো আর কিছু বলে নাই, শুধু একটা মুচকে হাসি দিল। তাহলে আমি যাই? হ্যাঁ। আপু তোরে কিছু কি বলছে? বলছে তো অনেক কিছু। আমাদের গ্রামে যেতে তোরে বলে নাই? হঠাৎ দেখি ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করে দেখি আম্মু কল করছে। আম্মু কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি। নে, তোর ছোট ভাইয়ের তোর সাথে কথা বলবে দেখে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। ও হ্যাঁ, আমার ছোট ভাইয়ের কথা তো বলাই হয় নাই। ও ফারিয়ার সমবয়সী, এই আর কি। ভাইয়া তুমি আসবে কবে? এই তো কয়েকদিনের ভেতরে আসবো ভাই। ছোট ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। ফোন কেটে দিতে মিতু বলল, লাদেন, যাবি আমার সাথে? আমি গেলে আমাকে কি দিয়ে খাওয়াবি বল? তুই গেলে তোরে জামাই আদর করবে দেখিস। চল তো একবার। নৌকা দিয়ে ঘোরার মতো পানি আছে তাদের বাড়ির সামনে। কি যে বলিস না তুই! আমাদের বাড়ি তো হাওয়ার এলাকায়। পানি আছে মানে? আগে তো চল, তারপর দেখতে পাবি পানি কি। ও, আমি তো ভুলে গিয়েছিলাম তোরা যে পানির নিচের মানুষ। দিব কিন্তু একটা কিল তোরে বলে দিলাম। আচ্ছা বাবা, সরি। এখন বল, যাবি কখন? তুই যদি যাস তো কিছুক্ষণের ভিতরে চলে যাব। আপু বললো যদি যেতে তো হবেই, একা একা তো আর থাকা যাবে না। মিতু খুশি হয়ে বললো, অনেক অনেক ধন্যবাদ তোরে লাদেন। আমার যে কতটা ভালো লাগছে বলার বাহিরে। আমি কিন্তু কাপড় চোপড় গোছাতে পারবো না, তুই গুছিয়ে দিয়ে যা। তুই রুমে গিয়ে আগে রেডি হ। তোর সব কিছু আমি করব, এত চিন্তা করিস কেন? আমি হাসতে হাসতে রুম থেকে বের হচ্ছি আর বললাম, পাগলি একটা মেয়ে। এতটা ভালোবাসে আবার আমাকে বলে না। তবে আমার ধারণা তো ভুলেও হতে পারে। এগুলো মিতুর ভালোবাসা নাও হতে পারে। হয়তো আমার সাথে একই বাসায় থাকে দেখে দয়া দেখায়। এটাও হয়তো হতে পারে। আমি রুমে গিয়ে রেডি হচ্ছে আর মিতু আমার সবকিছু রেডি করে দিচ্ছে। রেডি হয়ে নিচে নামতে আপু বললো, লাদেন শোন, বল আপু। ওখানে গিয়ে কিন্তু কোনো ধরনের ফাজলামো করবি না।
ওটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, মনে রাখিস। তোর বেস্ট ফ্রেন্ড সিঙ্গেল আছে না, ওর সাথে প্রেম করবো দেখিস। আমি বলে দিলাম। আপু হাসিতে বলল, তুই তো ওকে চিনিস না, আমিই চিনি। আগে যা তো, পরে বলিস। মিতু ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে বলল। আপু গেলাম। আপু মিতুকে বলল, আমার ভাইকে কিন্তু তোমার সাথে দিয়ে দিচ্ছি, সাবধান, ও যেন কারোর সাথে ঝগড়া না করে, বলে দিলাম। মিতু শুধু বলল, আরে আপু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি না। বাসা থেকে বের হবার পর মিতু বলল, লাদেন, কি দিয়ে যাবি, ট্রেন না বাসে করে? আমার ট্রেন জার্নি অনেক ভালো লাগে। আচ্ছা তাহলে চল, সামনে থেকে আমার আরেক বান্ধবীকে নিয়ে যেতে হবে। তোর বান্ধবী মানে? আরে আমার বান্ধবীকে চিনিস না তুই? ওই যে ওই দিন বলেছিলি, ওর বাসাও তো আমাদের পাশের এলাকায়। ও আচ্ছা তাই বল। রিক্সা উঠে মিতু বলল, লাদেন শোন না, বল। আমার না আজকে অনেক অনেক ভালো লাগছে। চুপ করে একটু বস তো, নাহলে রিক্সা থেকে ফেলে দেবো কিন্তু, বলে দিলাম। মিতু আর কিছু বলে নাই। আমার কথা শুনে মুখ বাঁকিয়ে চুপ করে বসে আছে। কিছুটা সামনে যেতেই দেখি রাসেল একটা নিরিবিলি জায়গায় বসে ফোনে কার সাথে যেন কথা বলছে। মনে মনে বললাম, সুযোগ তো একটা পেয়েছি, আজকে আর ছাড়বো না। মিতুর হাতে ফোনটা দিয়ে বললাম, আমি এখন যা করব তুই শুধু ভিডিও করবি আর কিছু না। কি করবি তুই, এটাই তো বুঝতে পারছি না। কিছু করবো না, তোরে ভিডিও করতে বলছি সেটা কর। লাফ দিয়ে রিক্সা থেকে নেমে রাসেলের সামনে চলে গেলাম। রাসেল আমাকে দেখে অবাক হয়ে গেল। ও কিছু বলার আগেই ওরা ধরে কিল ঘুষি দিতে লাগলাম। ওকে এমন ভাবে মারতে লাগলাম আমার শরীরে একটু শুয়েও দেখতে পায় নাই। মিতু দৌড়ে এসে আমাকে থামিয়ে বলল, লাদেন থাম বলছি, আর তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মিতুর কথা আমি কানে নিলাম না। রাসেলের মাথা ধরে বললাম, এই মেয়েটা আমার সবকিছু, যদি ওর দিকে আর একদিন নজর দিস না তাহলে এভাবে কুত্তার মতো মারবো তোরে, তুই কিছু করতেও পারবে না। আজকের এই কথা যদি কাউকে বলিস তাহলে তোর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো। সবাই বলবে চেয়ারম্যানের ছেলেকে আমি মারছি, এই জন্য কাউকে এই কথা বলবি না। আর যদি বলিস তো এই ভিডিও কি করবো জানিস তো। মিতু আমাকে টেনে বললো, লাদেন চল এখান থেকে। আমাকে স্যার ওকে আজকে। মিতু ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বললো, আমার জন্য তুই কেন ওকে মারবি? তোরে আমি মারতে বলছি? মন যা চায় তাই করিস, এখন চল। মিতু আমাকে টেনে রিক্সায় তুলে নিলো। আমি কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি। যার জন্য চুরি করলাম সে আমাকে বলে কিনা আমি চোর। বাবা ভালোই তো। স্টেশনে যাওয়া পর্যন্ত আমি মিতুর সাথে কোনো কথা বললাম না, চুপচাপ বসে আছি। 3টা সিট কেটে ট্রেনের ভেতরে চলে গেলাম। আমরা কি আমাদের জায়গায় বসলাম, তবে আমি মিতুর পাশে বসি নাই, অন্য পাশে বসলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে মিতুর পাশে বসলো। মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখলাম, মেয়েটা ভালোই সুন্দর আছে, তবে আমার কি, আমি এত দেখে কি করব। মেয়েটা মিতুকে বলল, মিতু, এটা কি সেই ছেলে? মিতু হুঁ বলে আমার দিকে তাকিয়ে বলল, এনি সেই ছেলে, আর আজকে উনি আমার সাথে রাগ করেছেন। মেয়েটা আমাকে বলল, কি খবর স্যার, ভালো আছেন আপনি? আমি কোনো কথা বললাম না, চুপচাপ বসে আছি। মিতু মেয়েটাকে বলল, ওই তুই একটু ওর জায়গায় গিয়ে বস না। মিতু আমার হাত ধরে বলল, আপনি আমার পাশে বসেন। চুপচাপ বসে থাক বলছি মিতু। এমনি কিন্তু আমার মেজাজ গরম আছে। কিন্তু মিতু আমার কোনো কথা শুনে নাই। আমাকে টেনে ওর পাশে বসে আমার একটা হাত জড়ি ধরে বলল, তখন খুব লেগেছে না রে? দেখ মিতু, এখন চুপ করে বসে থাক। আর যখন মেরেছিলি তখন এই দরদ কোথায় ছিল, এখন মেরে আবার বলিস খুব লেগেছে। দেখ, আমি তোর ভালোর জন্যই সব কিছু করছি। যদি তোর কিছু হয়ে যায়, ওকে যে আজকে তুই মারলি, ও হলো চেয়ারম্যানের ছেলে, যদি তোর কিছু হয়ে যায়? বলে আমার হবে, তোর তো হবে না। আর আমার সামনে তোরে কেউ কিছু বলতে পারবে না, বললে একেবারে জায়গা মতো মারবো। আমার লক্ষ্মী ফ্রেন্ড। সামনে থাকা মিতুর বান্ধবী আমাদেরকে তাকিয়ে বলল, সত্যি তোদের খুব দারুণ মানিয়েছে, যদি তোরা বিয়ে করিস তাহলে। হয়েছে, তোর আর কিছু বলতে হবে না, এমনিও ও রেগে আছে। এর উপরে যদি কোনো কথা বলিস তো ও আমার মাথা ফাটাবে। এখন চুপ করে বসে থাক। অনেকক্ষণ জার্নি করার পর আমরা আমাদের জায়গায় গিয়ে নামলাম। মিতুর বান্ধবী নেমে একটা রিক্সা নিয়ে চলে গেল। এদিকে মিতু আমাকে বলল, এখন আমাদের আরো 20 মিনিট হাঁটতে হবে। মিতুর কথা শুনে বললাম, কেন, রিক্সা দিয়ে যাই। মিতু আমার কথা শুনে বলল, এখানে কোনো রিক্সা যায় না, আর আজকে রাতে মনে হয় বৃষ্টি হয়েছিল। রাস্তার অবস্থা দেখেছো? রিক্সা যাবে না কেন, পানির তলের মানুষ না তুই,
রাস্তাঘাট কিছুই ভালো না, আবার আমাকে নিয়ে আসলি। আগে জানলে তো আমি তোর সাথেই আসতাম না। হয়েছে, এখন আর বেশি কথা বলিস না তো, চল এখন আমার সাথে। মিতু আস্তে আস্তে সামনে যেতে লাগলো, আর আমি ওর পেছনে পেছনে যেতে লাগলাম। বিশ্বাস করেন ভাই, রাস্তায় এতটাই পিছলা হয়ে আছে যে রাস্তায় পা ফেলাই যাচ্ছে না। কিছুটা সামনে গিয়েই পা পিছলে একদম জায়গা মতো বললাম। মিতু আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আমি হিল জুতো পরে চলে যাচ্ছি, আর তুই শু জুতা পরে আসতে পারিস না। কি যে বলবো তোরে। দেখ মিতু, হাসবি না, আমার কিন্তু অনেক রাগ হচ্ছে। হয়েছে স্যার, এত রাগ করতে হবে না, এখন উঠে চলেন। কোনো মতে দাঁড়াতে আবার উল্টাবাজি খেয়ে নিচে পড়ে গেলাম। মিতু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে নিয়ে খুব মজা করছে। আমি এবার রেগেই বললাম, যা, আমি যাব না তোর বাসায়, আমি এখান থেকেই চলে যাব। আচ্ছা সরি, আর কিছু বলবো না, আগে জুতা খুলে হাতে নে, তাহলে পরবি না। আমি মিতুর কথা মতো জুতা খুলে হাঁটতে নিলাম, আর আমার পুরো শরীর কাদায় মাখামাখি হয়ে গেছে। মিতু আমার কাছে এসে বলল, আমার হাত ধরে ওঠ, আর আমাকে ধরে ধরে আয়, তাহলে পরবি না। মিতু, এভাবে আমি যেতে পারবো না, তুই কাউকে আসতে বল না প্লিজ, আমার অবস্থা সিরিয়াস হয়ে যাচ্ছে। আমার এক চাচাতো ভাই আছে, তুই এখন ধীরে ধীরে আয়, পরে ও আসলেই ও তোরে নিয়ে যাবে। মিতুকে ধরে কোনো মতে উঠে দাঁড়ালাম, আর জোরে জোরে বলতে লাগলাম, কেন যে আমি এখানে আসতে গেলাম, সব হয়েছে তোর জন্য। তুই না বললে কি আমি এখানে আসতাম বল? আচ্ছা বাবা, আমি সরি বলছি তো, আমাকে তুই মাফ করে দে। আর একটু আস্তে ধর না, আমার হাত ব্যথা করছে। মিতুর হাত ছেড়ে দিতে আবার নিচে পড়লাম। না না, আর সামনে যাব না। এক প্রকার রেগে এবার বললাম, মিতু তুই চলে যা, আমি আর যাব না, দেখ তো আমার অবস্থা। মিতু দাঁড়িয়ে বলল, তোরে নিয়ে যে আমি কি করব এটাই বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়া, আমার এক চাচাতো ভাই আসছে। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলল, কিরে মিতু, কেমন আছিস? আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল, তোর সাথে না কেউ একজন ছিল, কোথায় সে? মিতুর নিচে আমার দিকে তাকিয়ে বলল, এই সেই মেহমান, একটু পর পর নিচে পড়ছে। মিতুর ভাই আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, এটা আপুর বেস্ট ফ্রেন্ডের ভাই। ইস, পরে পরে কি অবস্থা করেছে। এই মিয়া, এটা কোনো রাস্তা হলো? আগে জানলে আসতাম না। সেটা আমার হাত ধরে বলল, আসেন আমার সাথে, আমি আপনাকে সাহায্য করছি। মিতুর ভাইকে ধরে ধরে কোনো মতো সামনে যেতে লাগলাম। মিতুর ভাই বলল, আমার নাম সুমন, আপনার নামটা জানতে পারি? সংক্ষিপ্ত করে বলছি, আমার নাম লাদেন। সুমনের সাথে শুধু এই পর্যন্তই কথা হয়েছে। মিতুদের বাড়ির কাছাকাছি যেতেই মিতু দৌড়ে ভেতরে চলে গেল আমাকে রেখে। মনে মনে বললাম, ডাইনি একটা মেয়ে, আমাকে রেখে একা একাই চলে গেল। সুমন আমাকে একটা পুকুর দেখিয়ে বলল, এখানে গোসল করে নেন, এটা আমাদের নিজেদের পুকুর। সুমনের কথা শুনে লাফ দিয়ে আমি পুকুরে নেমে গেলাম। অনেকদিন পর পুকুরের পানিতে মনের সুখে গোসল করছি। কতটা ভালো লাগছে আমার আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে কি মাছ চাষ হয় সুমন? কি আর চাষ করব, তবে এখানে আমরা কুমির চাষ করি। এই কুমির চাষে প্রচুর টাকা। এই রে, আজকে আমি শেষ। শেষ পর্যন্ত আমাকে কুমির খাবে? না না, মরার আগে আমাকে উপরে উঠতে হবে। তাড়াতাড়ি উপরে উঠে গেলাম। উপরে উঠে জোরে চিৎকার দিয়ে বললাম, মিতু তুই কই? আমার চিৎকার শুনে মিতু তো আর এলো না, এসেছে আপু, বেস্ট ফ্রেন্ড। আপুর বেস্ট ফ্রেন্ড আমাকে দেখে বলল, মিতু বলল শুনলাম তুমি নাকি রাস্তায় বারবার পড়ে যাচ্ছিলে। আপনি আর কথা বলবেন না আপু, আমাকে এখান পর্যন্ত এনে বাড়িতে বসে আছেন, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা সরি ভাই, আমার তো উচিত ছিল তোর জন্য হেলিকপ্টার পাঠানো। থাক থাক, আর পাম মারতে হবে না। এখানে দাঁড়িয়ে আছিস কেন? গোসল করে ভিতরে আয়। আপু, আমি পুকুরে নেমেছিলাম, সুমন বললো নাকি এখানে কুমির আছে। আপু রেগে সুমনের দিকে তাকাতেই সুমন এক দৌড়ে চলে গেল। আপু এবার বলল, কিছু নেই, তুই যা গোসল কর গিয়ে। না না, আমি যাব না, পরে যদি চোখ ধরে আমাকে। ওরে কি জ্বালা এই ছেলেকে নিয়ে, আগে জানলে তোকে বলতাম না এখানে আসতে। বলবেন কেন? আপনি তো আমার নিজের বোন না। আজকে যদি আপু হতো তাহলে এই কথা বলতো না আমাকে। আপু পিছন থেকে এক লাথি মেরে নিচে ফেলে বলল, গোসল করে উপরে আয়, নইলে মেরে ফেলবো একদম। আমি বাসায় গিয়ে আপনার নামে আপুর কাছে বিচার দেবো, এই বলে দিলাম। মেহমানের সাথে আপনি বাজে ব্যবহার করেন, লজ্জা করেন আপু আপনার? হয়েছে, এখন আর কিছু বলতে হবে না, গোসল করে উপরে আয়। এই লুঙ্গি রেখে গেলাম আমি। যাক বাবা, আপু আমাকে রেখে চলে গেল, যা আর ওদের বাসায় যাবই না।
উপরে উঠে লুঙ্গি পরে নিলাম। না, পুকুরের পানিতে গোসল করে একটু ভালোই লাগছে, কিন্তু মিতুদের বাড়ি কোনটা এটাই তো চিনি না। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখি দূরে একটা হাওর দেখা যাচ্ছে। এটার কথাই হয়তো মিতু আমাকে বলেছিল। যাই তো একটু দেখে আসি। আমি ধীরে ধীরে সামনে যেতে লাগলাম। কিছুটা সামনে যেতেই হঠাৎ দেখি পানির কাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর মনে সামনে তাকিয়ে মাছের যে নৌকাগুলো আছে সেগুলো দেখছি। আমিও সামনে মেয়েটার কাছে চলে গেলাম। পানির লাগে যে এতটা সুন্দর হতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল। পাশে আবার দেখা যাচ্ছে কিছু শাপলা ফুল আছে। মেয়েটা আমাকে দেখে একটু ঘাবড়ে গেল। মেয়েটা হয়তো আমাকে দেখে একটু ভয় পেয়েছে। নতুন মানুষ তো আমি, এই জন্য আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আমাকে একটা শাপলা ফুল এনে দেবেন? আর এখানে পানি কি বেশি, আমি নামতে পারবো? আপনাকে তো চিনলাম না। মিতুকে চেনেন? আমি ওর সাথে শহর থেকে এসেছি। কি বলেন, মিতু আসছে আর আমাকে কিছু বলে নাই? আজকে আসছি আমরা। এখানে কি আমি পানিতে নামতে পারবো? আমি নিয়ে আসি, আপনার যেতে হবে না। আমি পানিতে নেমে বললাম, না না, আপনার যেতে হবে না, আমি যাচ্ছি। পানিতে নেমে কয়েকটা ফুল নিয়ে আসলাম। একটা ফুল মেয়েটাকে দিয়ে বললাম, এটা আপনার জন্য। মেয়েটা একটু লজ্জা পেয়ে বললো, না মানে? লজ্জা পেতে হবে না, আপনি তো আমার ছোট বোনের মতোই। মেয়েটাকে বোন বলতে রেগে গেল আর বলল, দূর, আপনার সাথে আমি আর কথা বলবো না, আমি গেলাম। এই কথা বলে মেয়েটা চলে যাচ্ছে। বুঝলাম না আমি কি এমন ওর সাথে বলছি যে ও চলে গেল। মেয়েদের বাসাও চিনি না, যাবো কিভাবে? এদিকে আবার খুব খেতে পেয়েছে। মেয়েটা চলে যাচ্ছে দেখা যাচ্ছে। আমি জোরে একটা ডাক দিয়ে বললাম, একটু শুনে যাবেন প্লিজ। মেয়েটা আমার দিকে তাকিয়ে আমার কাছে আসলো, এসে বলল, বলেন, কি বলবেন? আসলে মিতুদের বাসায় আসছিলাম, কিন্তু আমাকে ফেলে চলে গেছে। রাস্তায় পড়ে আমার 12টা বেজে গেছে। বাসা থেকে খেয়ে যে আসছিলাম, এখনো কিছু খায় নাই। মানিব্যাগ সহ মোবাইল মিতুর কাছে। এখন কিভাবে কি করব বলেন? মেয়েটা আমার কথা শুনে বলল, কি বলেন? আসেন আমার সাথে। না মানে আপনি অপরিচিত একজন মানুষ। আমি ওর বান্ধবী হই, চিন্তা করেন কেন? আসেন আমার সাথে। না বাবা, আমি আপনার বাসায় যাব না। মিতু আমাকে বকা দেবে। যদি পারেন দোকান থেকে কিছু কিনে নিয়ে আসেন, আমি আপনাকে পরে টাকা দিয়ে দেব। বাসায় চলেন। যেতে পারবো না, পড়ে যাব। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আসছি। মেয়েটা আমাকে রেখে চলে গেল। কিছুক্ষণ পরে সে আমার হাতে বিস্কুট দিয়ে বলল, নেন, আগে খেয়ে নেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব বলার বাইরে। থাক, ধন্যবাদ দিতে হবে না। আমি খেতে খেতে বললাম, নামটা তো জানা হলো না আপনার? আমার নাম ফাঁকি। নামটা খুব সুন্দর। তো এখানে দাঁড়িয়েছিলেন কেন? এমনি অনেক ভালো লাগে, মাঝে মাঝে এখানে এসে ফানি দেখি। শেষ একটা হেল্প করবেন? মেয়েদের বাসা আমাকে একটু দিয়ে আসবেন, ওদের বাসা আমি চিনি না। আপনি দাঁড়ান, ওর 12টা বাজাবো আমি। আপনি চিনেন না, জানেন না, আর ও আপনাকে রেখে চলে গেছে। থাক, ফোন দিতে হবে না, চলেন। যেতে যেতে বললাম, আপনি মানুষটা একটু ভালো আছেন। আপনার জায়গায় অন্য মেয়ে থাকলে কথাই বলতো না আমার সাথে। আরে কথা না বলার কি আছেন? আছে, বলেন। আপনি বিপদে পড়েছেন, আপনার সাথে কথাও বলবো না কেন বলেন? না তাও তো। হঠাৎ দেখি মিতু কোথায় যেন দৌড়ে যাচ্ছে। মিতুকে দেখে আমি ডাক দিলাম, মিতু এদিকে আয়। মিতু আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আর ও যে কি কান্না! বুঝলাম না ও কান্না করছে কেন। আমি একটু ভয় পেয়ে বললাম, মিতু তোরে কি কেউ মেরেছে? তুই কান্না করছিস কেন? আমাকে মাফ করে দে লাদেন, তোরে একা ফেলে আমার যাওয়া উচিত হয় নাই। আজকে যদি তোর কিছু হয়ে যেত, জানিস সবাই মিলে তোরে কত জায়গায় খুঁজেছি আমরা, ভয়েই পেয়ে গিয়েছিলাম। আচ্ছা হয়েছে, এবার কান্না বন্ধ কর। পাশ থেকে পাখি বলল, এই তুই ওকে রেখে এভাবে চলে গেলি। আজকে যদি আমি না থাকতাম তাহলে যে ও কোথায় যেত ওর কোনো হিসাব ছিল? মিতু পাখিকে দেখে জড়িয়ে ধরে বলল, তোরে অনেক অনেক ধন্যবাদ রে। সব শেষে আমি মিতুর হাতে ফুলগুলো দিয়ে বললাম, সবগুলো তোর জন্য। মিতু ফুলগুলো নিয়ে বলল, তুই নেমেছিলি পানিতে? হুম। আপু শুনলে আমারে মেরেই ফেলবে, আগে বাসায় চল। মিতু আমাকে নিয়ে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর আঙ্কেল আন্টি মিতু আর ওর বোন কি বকাগুলোই না দিল। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি। আর বাকি এসে বলে গেছে আমার নাকি খুব খেতে পেয়েছে। এই কথা শুনেই আমার যে কি যত্ন। টেবিলে বসে সবাই মিলে আমাকে জামাই আদর করছে। আমার বেশ ভালোই লাগছে। মিতু সত্যি বলছিল। আগে তো তুই চল, পরে দেখ সবাই তোরে জামাই আদর করবে। খেটে আপু রুমে গেলাম। গিয়ে দেখে আপু প্রেমে বিজি। আমি আপুকে দেখে বললাম, এত প্রেম ভালো না আপু, বিয়ে করে নেন। আপু আমাকে দেখে ফোন কেটে দিয়ে বলল, তোরা বলছে আমি প্রেম করি? আমি আপু রুমের ভেতরে গিয়ে বললাম, আপনার লজ্জা করে না? সাথে থাকা বেস্ট ফ্রেন্ড আর বাচ্চা হবে, আর তিনি এদিকে বয়সের কি বলবো। লাদেন, মাথা ফাটাবো কিন্তু, বলে দিলাম উল্টোপাল্টা কথা বললে। আমি আপুকে কি বলি জানেন? বলি আপনাকে, বরং আমি বিয়ে করে নেই। ও তাই নাকি?
বিয়ে করার খুব ইচ্ছে। দরজা বন্ধ করে এদিকে ইচ্ছে মতো মারলে বিয়ের স্বাদ মিটিয়ে যাবে। ধুর, আপনার সাথে কথা বলাই ভুল হয়ে গেছে। এখন বলেন বিয়ে কবে খাওয়াবেন? তোর আপু আসলেই ছেলে পক্ষ, আমাকে দেখতে আসবে, দেখি কি হয়। ও আচ্ছা, তাই বলেন। এই মুহূর্তে মিতু রুমে ঢুকে বলল, কিরে তোরা কি করিস? কি আর করব, তোর বোনের সাথে প্রেম করি। ছি ছি, তোর লজ্জা করে না? আমার বোন তোর কয় বছরের বড়? হয়েছে মিতু তোর বলা, এখন আমাকে তোর রুমটা দেখিয়ে দে, আমি ঘুমাবো। মিতু আমার কথা শুনে বলল। আয় আমার সাথে। মিতুর রুমে যাওয়ার পর মিতু বলল, আমি একটু বান্ধবীদের সাথে দেখা করে আসি, তুই বরং ঘুমা। এই কথা বলে মিতু চলে গেল। আমিও শুয়ে ঘুমিয়ে গেলাম।